প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফিনিশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি চলে এসেছি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ। তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে ক্লাস নিব আজকে। লেকচার 1-এরই চ্যাপ্টার 2। আমরা গতদিন শেষ করেছিলাম লেকচার 1-এর চ্যাপ্টার 1, হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা। তো এখন আমরা আজকে করব অধ্যায় 2, লেনদেন। হ্যাঁ, অধ্যায় 2টা লেনদেন করব। আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদের ইন্টারমিডিয়েটের ফার্স্ট পেপার বই ফার্স্ট অধ্যায়টা আসলে কয়েকটা চ্যাপ্টারের আমার কি কম্বিনেশন। তো আমরা সব চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়ব আমাদের নিজস্ব সুবিধার্থে। হ্যাঁ, তো প্রথমে আমরা আসি, কথা না বাড়িয়ে ক্লাস শুরু করে দিলাম। আর তোমরা কে কোথায় থেকে আজকেও জয়েন যারা হইতেছো প্লিজ কমেন্ট করে জানাও, আমাদের বুঝতে সুবিধা হবে। আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমরা রিপ্লাই দিব। আর তোমরা তো আগে থেকে জানো যে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকার কারণে আমরা কি স্লাইডগুলো দিতে পারছি না বা শিটগুলো দিতে পারছি না। তোমাদের স্ক্রিনশট নিতে হবে। স্লাইড বা শিট নেওয়ার জন্য তোমরা অবশ্যই প্রিমিয়াম ব্যাচে যুক্ত হবে। আচ্ছা, আমরা চলে আসি লেনদেন। লেনদেন সম্পর্কে আমরা ক্লাস 9-এর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে এসেছি। তারপর আবার নতুন করে আবার একটু লেনদেনকে আমরা জানি। লেনদেন কি বা লেনদেন সম্পর্কে জানার আগে আমাদের ঘটনা সম্পর্কে জানতে হবে যে ঘটনা কি, ঘটনা থেকে ঘটনার সাথে লেনদেনের কি সম্পর্ক। হ্যাঁ, তো প্রথমে দেখো অধ্যায় 2 লেনদেন 2.1 ঘটনা। তো ঘটনা কাকে বলে বা ঘটনা কি? যা কিছু ঘটে তাই ঘটনা। ঘটনা দুই ধরনের, আর্থিক ঘটনা আর কি অনার্থিক ঘটনা। ওকে, আর্থিক ঘটনা আর কি অনার্থিক ঘটনা। যেসব ঘটনা অর্থ দ্বারা পরিমাপ করা যায় তাকে আর্থিক ঘটনা বলে, যেসব ঘটনা অর্থ দ্বারা পরিমাপ করা যায় না তাকে অনার্থিক ঘটনা বলে। তার মানে কি আমরা কি শিখলাম? যে আর্থিক বা অর্থ সংশ্লিষ্ট ঘটনা যারা যেগুলো এগুলোকে বলা হয় কি আমার আর্থিক ঘটনা। আর যে সকল ঘটনার সাথে আমার কি অর্থের কোনো সংশ্লিষ্টতা নেই তাকে বলা হয় অনার্থিক ঘটনা। হ্যাঁ, তো এখন আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা এইখান থেকে সব স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা পরবর্তী নেক্সট পেজে চলে যাচ্ছি। লেনদেন, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে কি বলা হয়? লেনদেন। মানে সব ঘটনা আমার লেনদেন না। যে সকল ঘটনার সাথে অর্থের কোনো সম্পৃক্ততা নেই, কোনো সংশ্লিষ্টতা নেই, ওই সকল ঘটনাকে আমরা কখনোই লেনদেন বলবো না। লেনদেন হতে হলে ওই ঘটনার সাথে অবশ্যই অর্থের একটা কি থাকতে হবে? সম্পর্ক থাকতে হবে। এই কারণে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনাকে লেনদেন বলে। যে আর্থিক ঘটনা কোনো প্রতিষ্ঠানের সম্পদ এবং মালিকানা সত্ত্বের এক বা একাধিক উপাদান তথা আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তাকে লেনদেন বলে। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল উপাদান। এখানে অনেকে একটু ভুল করে, হিসাব বিজ্ঞানের মূল উপাদান একটা, আর একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি দুটোর বা দাখিলা পদ্ধতি, আর হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি? লেনদেন। ওকে, তো দেখো প্রতিটি ব্যবসায়িক লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণকে বা আর্থিক অবস্থাকে। আর্থিক অবস্থা বলতে আমরা কি কিছু বুঝি? আর্থিক অবস্থা মানে কি? একটা প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বকে কি বলা হয়? আর্থিক অবস্থা। তো এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের এক বা একাধিক উপাদানকে হ্রাস বা বৃদ্ধি করাকে কি বলা হয়? আর্থিক অবস্থা পরিবর্তন। তো শর্টকাটে আমরা লেনদেন বলতে কি বুঝলাম তাহলে? যে আর্থিক বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে সকল ঘটনা তাকে বলা হয় লেনদেন। অনার্থিক কোনো ঘটনাকে আমার লেনদেন বলা হবে না। এরপরে পরবর্তী টপিক আমাদের দেখো 2.3 লেনদেন চিহ্নিতকরণ। যেসব ঘটনা ব্যবসায়িক লেনদেন হিসেবে চিহ্নিত করা যায় শুধু তাই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। কোনো ঘটনাকে ব্যবসায়িক লেনদেন হিসেবে চিহ্নিত করা হবে যদি ঘটনাটি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয়। আচ্ছা, যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এটাই কি আমরা লেনদেন বলি। লেনদেন হইলে না আমাদের হিসাব বইতে আসবে। লেনদেন ছাড়া কোনো ঘটনা কি আমাদের হিসাব বইতে আসবে? আসবে না। এই ঘটনা বিভিন্ন ধরনের থাকতে পারে। যেমন আজকে ধরো অফিসে আসার পথে একটা কর্মচারী কি দুর্ঘটনায় আহত হলেন, এটাও একটা ঘটনা, কিন্তু আমরা কি হিসাব বইতে তুলবো? এটা তুলবো না, কারণ এর সাথে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই বা অর্থের কোনো সংশ্লিষ্টতা নেই। আচ্ছা, এরপর আসি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হয় আর ঘটনাটি দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থা মানে কিন্তু আমি আবারও বলতেছি সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিবর্তন। তারপর বলছে ঘটনাটি সম্পদ, দায় বা সত্ত্বাধিকারকে কি করবে? প্রভাবিত করবে। প্রভাবিত করা মানে হ্রাস করা বা বৃদ্ধি করা। এরপর আসি লেনদেনের বৈশিষ্ট্য। প্রধান বৈশিষ্ট্য কি? প্রধান বৈশিষ্ট্য আছে আর্থিক অবস্থার পরিবর্তন। ওই যে সেম কথা, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের কোনো না কোনো একটা উপাদানকে প্রভাবিত করবে, পরিবর্তন করবে, হয় বৃদ্ধি করবে নাহলে হ্রাস করবে, অথবা হ্রাস বৃদ্ধি একই সাথে দুইটা কাজ করতে পারে। তারপরে আসে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। লেনদেনকে অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। তারপর কমপক্ষে দুটি পক্ষ জড়িত থাকবে। লেনদেন হইতে হলে কখন এক পক্ষে এক হাতে তালি বাজে না, এই কথা তো আমরা শুনছি, তাই না? তো এইরকম লেনদেন হতে হলে কখনো এক পক্ষ থাকা যাবে না, দুই বা ততোধিক পক্ষ থাকবে। দুই পক্ষ কমপক্ষে থাকতে হবে, দুটি পক্ষ কমপক্ষে থাকতে হবে, দুইয়ের অধিকও থাকতে পারে, 3, 4, 5টা পক্ষ থাকতে পারে।
তাহলে এই তিনটা হচ্ছে আমার প্রধান বৈশিষ্ট্য। এরপর পরবর্তীতে আমরা চলে আসি অন্যান্য বৈশিষ্ট্যগুলো কি কি। স্বয়ংসম্পন্নতা ও স্বাতন্ত্রতা, এইটা লেনদেনে কিরকম বৈশিষ্ট্য। প্রত্যেকটা লেনদেন স্বয়ংসম্পন্ন বা আলাদা আলাদা স্বাধীন হবে। যেমন আমি আসবাবপত্র ক্রয় করলাম আজকে বাকিতে, 1 মাস পরে আসবাবপত্রের টাকা পরিশোধ করলাম। এখানে অনেকে মনে করবে একটা লেনদেন, আসবাবপত্র কিনে আনছিলাম আজকে টাকা দিচ্ছি, না, এখানে লেনদেনটা টোটাল দুইটা আলাদা স্বাধীন। আসবাবপত্র যেদিন বাকিতে ক্রয় করছি এইটা আমার একটা লেনদেন, স্বাধীন লেনদেন। যেদিন টাকা পরিশোধ করছি এটা আর একটা স্বাধীন বা স্বয়ংসম্পন্ন লেনদেন। এইটাকে বলা হয় লেনদেনের স্বয়ংসম্পন্নতা। একটা লেনদেন যদি আরেকটা লেনদেনের সাথে জড়িত থাকে বা উৎস, একটা লেনদেনের উৎস আরেকটা লেনদেন হয়, তার মানে কিন্তু আমরা ওইটাকে টোটালটাকে একটা লেনদেন ধরবো না, দুইটা আলাদা আলাদা লেনদেন। এরপরে দৃশ্যমান ও অদৃশ্যমানতা, এটা আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন যে লেনদেন হতে হলে সবসময় যে দৃশ্যমান বা চোখ দিয়ে দেখা যাবে এমন কোনো কথা না। আমার লেনদেনটা কি দৃশ্যমান হইতে পারে, আবার অদৃশ্যমানও হইতে পারে। অদৃশ্যমান লেনদেনগুলো কি কি, যেমন আসবাবপত্র অবচয়, অবলোকন ইত্যাদি, ঠিক আছে, মানে চোখ দিয়ে যা দেখা যায় না। তারপর প্রামাণ্য ঘটনা বা প্রামাণ্য দলিল, লেনদেনের কিছু আমার কি থাকে, প্রমাণস্বরূপ দলিল থাকে, যেমন চালান, ক্যাশ মেমো, ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট ইত্যাদি। এরপর আসি পণ্য বা সেবার বিনিময়। লেনদেন কি এমনি এমনি হয়? লেনদেন মানে কি গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া আমরা বলি, তাই না? তো লেনদেন হইতে হলে দেওয়া নেওয়ার মধ্যে অবশ্যই পণ্য বা সেবা থাকবে। সবসময় যে পণ্য থাকবে তা না, আমি সেবা প্রদান করতে পারি, এটাও কি আমার এক ধরনের লেনদেন। ইতিবৃত্তীয় ভবিষ্যৎ ঘটনা। টিপস, লেনদেনের বৈশিষ্ট্য নয় শুধুমাত্র মুনাফা নির্দেশ করা। লেনদেনকে যে সবসময় মুনাফা নির্দেশ করবে তা না, এটা কোনো লেনদেনের বৈশিষ্ট্য নয়। এটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকাউন্টিং, হ্যাঁ, বা অন্য কোনো কিছুর যে সবসময় মুনাফা নির্দেশ করবে। তাহলে এরপর আমরা পরবর্তী টপিকে চলে আসি, স্ক্রিনশট ওইটা নিয়ে নিও। এরপর আসি আমরা আর্থিক অবস্থার পরিবর্তন। খুব ইম্পর্টেন্ট, খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, যে আর্থিক অবস্থার পরিবর্তনটা কি বা আর্থিক অবস্থার পরিবর্তন কীরকম। এগুলো তোমরা আমার মনে হয় ইন্টারমিডিয়েটে অনেকেই স্কিপ করে এসেছো। কারণ কি, তোমরা ওই 2-4 ফরম্যাটে চলে আসছো, তো যে সৃজনশীল করার জন্য যতটুকু ম্যাথ করা দরকার আমরা ততটুকুই করি। কিন্তু আমাদের যে ইয়ে থাকে, কি বলা হয়, এর ভিতরে কিছু বেসিক আলোচনা থাকে, এগুলো আমরা অনেকেই স্কিপ করে আসি, কারণ ইন্টারমিডিয়েটে আমার থিওরি লাগে না। কিন্তু এখন তোমরা জানো যেহেতু থিওরি প্লাস আমাদের অনেক কিছু করতে হবে এমসিকিউ প্লাস রিটেন অ্যান্সার করার জন্য, তাই না? তো এখন এখানে দেখো বলছে প্রতিটি লেনদেনের ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সংঘটিত হয়। এই পরিবর্তন দুই ধরনের হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে পরিমাণগত বা নিট পরিবর্তন, আর একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ওকে, পরিমাণগত বা নিট পরিবর্তন একটা, আর একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। নাম মনে হয় অনেকে নতুন শুনলে আজকে মনে হইতেছে। তো যাই হোক, পরিমাণগত বা নিট পরিবর্তন কি আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন কি, এটা আমরা শিখবো এখন। দেখো, পরিমাণগত বা নিট পরিবর্তন, যদি কোনো লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের বা উদ্ধৃতপত্রের দুই পাশে মোট মূল্যের পরিবর্তন ঘটে তাহলে এরূপ পরিবর্তনকে পরিমাণগত বা নিট পরিবর্তন বলে। মোট কথাটা এরকম, আমরা তো হিসাব সমীকরণ দেখছি, তাই না? হিসাব সমীকরণ কি, A = L + OE, বা বাংলাতে করলে দাঁড়ায় সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এমন একটা লেনদেন যে লেনদেনের মাধ্যমে এই সম্পদ পাশে এবং দায় ও মালিকানা সত্ত্বের পাশে দুই পাশে কি করবে, পরিবর্তন করবে। হয় সম্পদ যদি এই পাশে 10,000 টাকা কমে, ওই পাশে কি আমার 10,000 টাকা কমবে, বা সম্পদ যদি এই পাশে 10,000 টাকা বৃদ্ধি পায়, দায় মালিকানা সত্ত্বেও কি 10,000 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে মোট যোগফলের আমার কি করবে, পরিবর্তন করবে। ঠিক আছে, এটাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন। এখনই মাথায় সবাই ঢুকে নাও যে দুই পাশে ইফেক্ট করবে, সমান সমানের বা সমীকরণের দুই পাশে কি পড়বে, ইফেক্ট পড়বে। তো এরপর বলছে এক্ষেত্রে হিসাব সমীকরণ উভয় পাশ প্রভাবিত হয়। আমরা তো বলছি যে হিসাব সমীকরণ উভয় পাশ কি প্রভাবিত হয়। এক্ষেত্রে উদ্ধৃতপত্রে মোট যোগফল পরিবর্তন হয়। উদ্ধৃতপত্র সম্পর্কে অনেকে আবার একটু অচেনা আছে। আসলে আমরা আর্থিক অবস্থার যে বিবরণটা তৈরি করি না, আর্থিক বিবরণী ক্লাস 9, 10, 11, 12, হ্যাঁ, এই 4 বছরে আমার ক বিভাগ থেকে বাধ্যতামূলকভাবে 2টা কোশ্চেন অ্যান্সার করতে। সেই 2টা কোশ্চেন আমার কি, আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণ যেই থার্ড অংশটা আমরা করি বা তৃতীয় অংশটা কি, আর্থিক অবস্থার বিবরণ। সেই আর্থিক অবস্থার বিবরণীর পুরাতন বা সনাতন নাম কি, উদ্ধৃতপত্র। ঠিক আছে, এই উদ্ধৃতপত্র মোট যোগফল প্রভাবিত করবে। মোট যোগফল মানে কি, সম্পদ যদি বাড়ে তাহলে দায় ও মালিকানা সত্ত্বেও কি বাড়বে, এই কারণে উদ্ধৃতপত্রের কি দুই পাশ প্রভাবিত করবে। তো বলছে এটার টেকনিকটা কিরকম দেখো, এক্ষেত্রে সম্পদ বাড়লে দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে, পক্ষান্তরে সম্পদ কমলে দায় ও মালিকানা সত্ত্ব কমবে। এই কথাটা আমি আগেই বলছি যে সম্পদে যদি 10,000 টাকা প্লাস হয়, মানে সমান সমানে বাম পাশে যদি 10,000 টাকা বৃদ্ধি পায়, তাহলে সমান সমানে ডান পাশেও 10,000 টাকা বাড়বে। আবার সমান সমানে বাম পাশে যদি 10,000 টাকা কমে, মানে সম্পদ পাশে যদি 10,000 টাকা কমে, তাহলে সমান সমানে ডান পাশেও 10,000 টাকা কমবে। ঠিক আছে, যেমন বাকিতে যন্ত্রপাতি ক্রয়, এক্ষেত্রে সম্পদ ও দায় উভয় বৃদ্ধি পাবে। বাকিতে যন্ত্রপাতি ক্রয় করলে আমার একদিকে সম্পত্তি বৃদ্ধি পেলো, একদিকে দায় বৃদ্ধি পেলো। দেখো সমান সমানে দুই পাশে ইফেক্ট করছে, তাহলে এটাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন।
এরপর আমরা চলে আসি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। সবাই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? স্ক্রিনটা আসার সাথে সাথে সবাই স্ক্রিনশটটা নিয়ে নিবা। আর কারো কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাই দিবা। এরপরে যদি কারো কোনো এক্সট্রা কোশ্চেন থাকে তাহলে আমি আবারও ইনভাইট করতেছি আমাদের প্রিমিয়াম ব্যাচে অ্যাড হও। আমরা তোমাদেরকে আরও বিস্তারিত আরও ডিটেল এইটা সম্পর্কে বলবো। দেখো, গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন কি? যদি কোনো লেনদেনের মাধ্যমে হিসাব সমীকরণের বা উদ্ধৃতপত্রের শুধু এক পাশের কাঠামোর পরিবর্তন হয় তাকে গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলে। এক পাশের মানে কি? ধরো এ ইকুয়াল এল প্লাস ওই বা সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এমন একটা লেনদেন যেটা শুধু সম্পদে ইফেক্ট ফেলছে, মানে সম্পদ একবার বাড়াবে একবার কমাবে, অথবা সেটা শুধু দায় একবার ইফেক্ট ফেলছে, দায় বাড়াবে অথবা কমবে, বা দায় বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব কমবে, দায় কমবে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মানে কাজ করবে সমান সমানে যে কোনো এক পাশে। আর সমান সমানে যে কোনো এক পাশে কাজ করলে কি হবে? ওইটা নেগেটিভ পজিটিভ হবে, একবার বাড়বে একবার কি কমবে, ঠিক আছে? তো যেই পরিবর্তনটা বা যেই লেনদেনটা সমান সমানের বা সমীকরণের যে কোনো এক পাশে প্রভাব ফেলবে তাকে বলা হয় গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর যেই লেনদেনটা আমার সমান সমানের দুই পাশে প্রভাবিত করবে তাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন। তো দেখো কি বলছে, এক্ষেত্রে হিসাব সমীকরণের যে কোনো এক পাশ প্রভাবিত হয়, মানে দুই পাশে কাজ হবে না। এক্ষেত্রে উদ্ধৃতপত্রে মোট যোগফল পরিবর্তন হয় না, অর্থাৎ মোট যোগফল অপরিবর্তিত থাকে। কিরকম? ধরো সম্পদ একবার 10,000 টাকা বৃদ্ধি পাইছে, একবার 10,000 টাকা হ্রাস পাইছে, তাহলে কি আমার মোট যোগফল পরিবর্তন হলো? যা ছিল তাই কিন্তু থাকবে, কারণ 10 প্লাস 10 মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল। এরপর বলছে কি, এক্ষেত্রে একটি সম্পদ বাড়লে অন্য একটি সম্পদ কমবে, পক্ষান্তরে দায় ও মালিকানা সত্ত্ব বাড়লে দায় ও মালিকানা সত্ত্ব কমবে। কিরকম? যেমন নগদে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এর ফলে একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অন্য একটি সম্পদ হ্রাস পেয়েছে। আমরা যদি জাবেদা করি তাহলে কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে আসবাবপত্র সম্পদ একবার বৃদ্ধি পেলো 20,000 টাকা, একবার হ্রাস পেলো 20,000 টাকা, আমার কিন্তু মোট যোগফলের পরিবর্তন হলো না, আবার দুই পাশে ইফেক্ট করলো না, শুধু সম্পদ পাশে ইফেক্ট করছে। এখন কি সবাই ক্লিয়ার গুণগত বা কাঠামোগত পরিবর্তন এবং পরিমাণগত বা নিট পরিবর্তন সম্পর্কে? দুইটা জিনিস মনে রাখবা, পরিমাণগত বা নিট পরিবর্তনে আমার দুই পাশে ইফেক্ট করবে, আর গুণগত বা কাঠামোগত পরিবর্তনে এক পাশে ইফেক্ট করবে। পরিমাণগত বা গুণগত পরিবর্তনে যোগফলের মোট যোগফলের পরিবর্তন হবে, আর গুণগত বা কাঠামোগত পরিবর্তনে মোট যোগফলের কোনো পরিবর্তন হবে না। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা পরবর্তী পেজে যাই। এখন দেখো আর্থিক অবস্থার পরিবর্তন সংক্রান্ত কতিপয় উদাহরণ। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এক নম্বরে বলছে 10,000 টাকা ব্যবসা আরম্ভ করা হলো, মানে 10,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আচ্ছা, এটার জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। দেখো দুই পাশে ইফেক্ট করছে। প্রতিষ্ঠানের নগদ মানে কি সম্পদ বৃদ্ধি পাইলো, আবার মূলধন ক্রেডিট মানে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলো। তাহলে এই পরিবর্তনটা কি? পরিমাণগত বা নিট পরিবর্তন। টেনশন করার কোনো কারণ নাই যে স্যার একটু তাড়াতাড়ি পড়াইতেছে। তোমাদের হইতেছে পরবর্তী পেজগুলোতে এটার সলিউশন দেওয়া আছে, আমি দেখাই দিই এখনই। পরবর্তী পেজে সলিউশন, এই যে সলিউশন দেওয়া আছে। এক নম্বরে দেখো 10,000 টাকা প্লাস 10,000 টাকা মালিকানা সত্ত্বে প্লাস, আর এই পাশে কমেন্ট লেখা আছে আর্থিক অবস্থার কি ধরনের পরিবর্তন হচ্ছে, পরিমাণগত বা নিট পরিবর্তন। সুতরাং কারো চিন্তা করার কোনো বিষয় নাই যে আমি তো অ্যান্সারটা শুনতে পারলাম না বা লিখতে পারলাম না। এরপরে দেখো বলছে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। আচ্ছা, ধারে পণ্য ক্রয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার কি ক্রেডিট, তাই না? তো পাওনাদার ক্রেডিট মানে কি আমার দায় বৃদ্ধি, আর ক্রয় ডেবিট মানে কি আমার ক্রয় ডেবিট মানে হইতেছে আমার ব্যয় বৃদ্ধি, তাই না? ক্রয়কে আমরা সবসময় ব্যয় ধরি। তাহলে ব্যয় বাড়লো মানে কি আমার মালিকানা সত্ত্ব কমলো, তাহলে মালিকানা সত্ত্ব একবার কমলো, দায় বাড়লো। এটা কি এক পাশে পরিবর্তন ঘটাইছে, এই কারণে এটাকে বলা হবে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এই যে এখানে দেখো সবাই দেখতে পাচ্ছ 2 নম্বর সলিউশনটা 10,000 প্লাস একবার 10,000 মাইনাস, কারণ দায় 10,000 বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব 10,000 কমে গেছে। মালিকানা সত্ত্ব কেন কমছে? এটা হচ্ছে পণ্যকে আমরা ব্যয় ধরি, পণ্য ক্রয়কে আমরা কি ধরি? ব্যয় ধরি। তো এটাকে কিন্তু আরেকটা পদ্ধতি আছে, পণ্যকে মজুত পণ্য বা সম্পদ ধরেও করা যায়, তখন ওই ক্ষেত্রে পরিমাণগত বা নিট পরিবর্তন হবে। কিন্তু তোমরা এতদিন যা শিখে আসছো যে ক্রয় প্রতিষ্ঠানের এক প্রকার ব্যয়, আর ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমে, এই কারণে মালিকানা সত্ত্ব মাইনাস আর দায় কি আমার প্লাস। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বরে বলছে নগদে যন্ত্রপাতি ক্রয় 10,000 টাকা। নগদে যদি যন্ত্রপাতি ক্রয় করে যাবে কি হবে? যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে এটা কি আমার সম্পদে শুধু ইফেক্ট করলো, সম্পদ একবার বাড়লো একবার কমলো, তাহলে এটা হচ্ছে আমার কি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। ওকে, এরপর 4 নাম্বার আসে ধারে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। তাহলে আসবাবপত্র বাড়লো আর পাওনাদার বা আসবাবপত্র সরবরাহকারী বাড়লো, তাহলে আমার একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা কি আমার দুই পাশে ইফেক্ট করলো। দুই পাশে ইফেক্ট করলে এটাকে কি বলা হবে? পরিমাণগত বা নিট পরিবর্তন।
কি একটু স্পিডে আগাইতেছি তাই না? আচ্ছা সমস্যা নাই, সবাই করো। এরপরে দেখো 5 নাম্বার বলছে দেনাদারের কাছ থেকে পাওয়া গেল 5000 টাকা। দেনাদারের কাছ থেকে টাকা পেলে যাবে কি হবে? নগদান হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। তাহলে নগদান আমার কি এক প্রকার সম্পদ, দেনাদার আমার কি এক প্রকার সম্পদ। তাহলে আমার এটা শুধু সম্পদে ইফেক্ট করছে, তাহলে এটা হবে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এরপরে দেখো 6 নাম্বার ধারে সেবা প্রদান 7000 টাকা। ধারে সেবা প্রদান, তাহলে এটা আমার কি হবে? দেনাদার বাড়বে বা প্রাপ্য হিসাব বাড়বে, আর সেবা হিসাব ক্রেডিট। তাহলে দেনাদার আমার এক প্রকার সম্পদ, আর আয় হলে মালিকানা সত্ত্ব কি বাড়ে, তাহলে মালিকানা সত্ত্ব একবার বাড়বে। তাহলে এটা আমার দুই পাশে ইফেক্ট করছে, এখানে পরিমাণগত বা নিট পরিবর্তন। এটা আবারও বলে দিই, ধারে সেবা প্রদান, আমি একজনকে ধারে বা বাকিতে সেবা দিছি, তাহলে তার কাছ থেকে তো আমি টাকা পাবো। তো যার কাছে টাকা পাবো তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি কি? দেনাদার। তাহলে দেনাদার ডেবিট, আর কি সেবা আয় ক্রেডিট। এরপর বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ভাড়া এক প্রকার ব্যয়, ব্যয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, আর নগদান ক্রেডিট মানে কি? ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে, আর নগদান ক্রেডিট মানে কি? সম্পদ কমে। তো একবার সম্পদ কমছে, একবার মালিকানা সত্ত্ব কমছে। এরপরে এই পেজটার সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, 1 থেকে 7-এর সমাধান দেওয়া আছে। আমরা এতক্ষণ যে 7টা পড়লাম, ওই 7টার এখানে আমার কি দেওয়া আছে? সমাধান দেওয়া আছে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা ওকে, আমরা পরবর্তী পেজে চলে গেলাম। লেনদেন লিপিবদ্ধ করার ভিত্তি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট তোমাদের রিটেন পার্টের জন্য বা লিখিত অংশের জন্য। দেখো এই জিনিসগুলো তোমরা ইন্টারমিডিয়েটে আমার মনে হয় স্কিপ করে এসেছো। বলছে সাধারণত দুটি ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ করা হয়। একটা হচ্ছে বকেয়া ভিত্তি বা প্রাপ্য প্রদেয় ভিত্তি। অনেকে নাম নতুন শুনতেছে আমার মনে হইতেছে, হ্যাঁ। তো বকেয়া ভিত্তি কি? দেখো খুব কঠিন কিছু না, একদম সহজ জিনিস। হিসাব নিকাশের বকেয়া ভিত্তিতে লেনদেন সমূহ তখনই লিপিবদ্ধ করা হয় যখন সেগুলো সংগঠিত হয়। অর্থাৎ এই ভিত্তিতে টাকা পাওয়া যাক বা না যাক, লেনদেন সংগঠিত হলেই তা লিপিবদ্ধ করা হয়। মোট কথা হলো আয়, যখনই আয় অর্জিত হয় এবং যখনই ব্যয় সংগঠিত হয় তখনই লেনদেন তা লিপিবদ্ধ করা হয়। মানে বকেয়া ভিত্তিতে যদি আমি হিসাব রাখি তাহলে জিনিসটা কিরকম? ধরো আমার একটা দোকান আছে, এই দোকানে আজকে বিক্রি হলো টোটাল 1 লাখ টাকা, কিন্তু আমি টাকা পাইছি ধরো 10,000 টাকা। তাহলে 90,000 টাকার পণ্য আমার কি বাকিতে বিক্রি হয়েছে। তো আমি টাকা পাইছি 10,000, কিন্তু বিক্রি করছি কত? 1 লাখ। তাহলে বিক্রয়টা কি আমার আয় না? আমি আয় হিসেবে কত ধরবো? 1 লাখ। নগদ টাকা পাইছি বা না পাইছি সো হোয়াট, বাট আমি 1 লাখ টাকার পণ্য বিক্রি করছি, আমার 1 লাখ টাকা কি আয়। ঠিক আছে, টাকা পাইছি কি পাই না এইদিকে তাকায় আমার কোনো দেখার বিষয় নেই। যত টাকা বিক্রি করব বা যত টাকা আয় হবে, আয় সংগঠিত হওয়া মাত্র আমি এটাকে কি আয় হিসেবে লিপিবদ্ধ করব। ঠিক আছে, তাহলে এটার উল্টা নগদান ভিত্তিটা কি? নগদান ভিত্তিটা হইতেছে নগদে যে টাকা পাবো আমি তখনই শুধু আয় হিসেবে লিপিবদ্ধ করব। ধরো আমার আজকে প্রতিষ্ঠানে 50,000 টাকার পণ্য বিক্রি হয়েছে, আমি 1 টাকাও পাইনি। তো আমি যদি নগদান ভিত্তিতে লিপিবদ্ধ করি তাহলে কেউ যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে আজকে তোমার আয় কত, আমি যদি নগদান ভিত্তিতে হিসাব করি তাহলে বলবো 1 টাকাও না, কারণ আমার 50,000 টাকা বিক্রি হয়েছে, আমি তো 1 টাকাও পাইনি। নগদ টাকা পাইলে আমি আয় হিসেবে ধরবো, কারণ আমি নগদান ভিত্তিতে হিসাব রাখি। আর বকেয়া ভিত্তিতে যদি রাখি তাহলে কেউ যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে আজকে তোমার কত টাকা আয় হলো, আমি বলবো 50,000 টাকা, কিন্তু পকেটে আমার 1 টাকাও নেই। বুঝতে পারছো? নগদ টাকা পাই বা না পাই, আয় অর্জিত হওয়া মাত্র আমি কি করব? এটাকে লেনদেন হিসেবে লিপিবদ্ধ করব। আর ব্যয় সংগঠিত হওয়া মাত্র এটাকে লেনদেন হিসেবে লিপিবদ্ধ করব, নগদ টাকা প্রদান হোক, প্রাপ্তি হোক বা না হোক। তো এরপর চলে আসি আমরা, এ ভিত্তিতে প্রকৃত লাভ বা ক্ষতি নির্ণয় করা যায়। বকেয়া ভিত্তিতে কি আমার প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা যায়, নগদান ভিত্তিতে করা যায় না। কারণ তোমার আজকে ধরো 50,000 টাকা বিক্রি হয়েছে, এটা আয় হয়েছে, হোক বাকিতে তুমি আজকে না পাও 10 দিন পরে পাবা বা 1 মাস পরে পাবা, কিন্তু তোমার তো লাভ ক্ষতি নির্ণয় করার সময় তো তোমার দেখানো লাগবে যে আমার আয় এত হয়েছে। তুমি যদি ওই নগদের আশায় বসে থাকো তাহলে তো লাভ ক্ষতি নির্ণয় করতে পারবে না। তো এই কারণে বকেয়া ভিত্তিতে গ্যাপ অনুযায়ী হিসাব নিকাশ করা হয়। জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অনুযায়ী কি বকেয়া ভিত্তিতে হিসাব নিকাশ করা হয়। এরপর বলছে এ পদ্ধতি সমন্বয় নীতিকে অনুসরণ করে এবং আয় আদায়করণ নীতি অনুসরণ করেই চলে। তো এই নীতিগুলো তোমাদের একটা লেকচার 9-এ সম্ভবত আছে, ওইখানে আমরা ডিটেলস পড়াবো নীতিগুলো কি। তারপর বলছে সাধারণ ব্যবসা বাণিজ্যে বকেয়া ভিত্তি অনুসরণ করা হয়, কারণ বকেয়া ভিত্তি অনুসরণ না করলে তো আমার আয় ব্যয় কি প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় হবে না। আধুনিক হিসাব বিজ্ঞান বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত। মনে রাখবে আধুনিক হিসাব বিজ্ঞান কিন্তু নগদ টাকা পাওয়া বা প্রদানের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের আয় হয়েছে, ব্যয় হয়েছে, তারা লিপিবদ্ধ করে ফেলবে, সে নগদ টাকা তুমি দাও আর না দাও।
ঠিক আছে, তাহলে বকেয়া ভিত্তির মূল কথা কি, আয় অর্জিত এবং ব্যয় সংগঠিত হইলে তা খাতায় লিপিবদ্ধ করতে হবে। আমি নগদ টাকা দিই আর না দিই এর সাথে কোনো নগদের সম্পর্ক নেই। এখন চলে আসো নগদান ভিত্তি। নগদান ভিত্তি কি বলছে, হিসাব নিকাশের নগদান ভিত্তিতে লেনদেন সমূহ তখনই লিপিবদ্ধ করা হয় যখন আয় বাবদ নগদ টাকা পাওয়া যায় এবং ব্যয় বাবদ নগদ টাকা দেওয়া হয়। ঠিক আছে, এই যে আমি যেটা বললাম যে সারাদিন আমার বিক্রি হয়েছে 50,000 টাকা, কিন্তু আমি 1 টাকাও পাইনি, আমি নগদান ভিত্তিতে হিসাব রাখলে আমি বলবো আজকে আমার আয় শূন্য। হ্যাঁ, আর ধরো ব্যয় হয়েছে আমার টোটাল ধরো 30,000 টাকার পণ্য কিনছি, তো ক্রয় কি আমার ব্যয়, তা আমি ধরো 1 টাকাও দিইনি, তাহলে নগদান ভিত্তিতে হিসাব রাখলে আমি বলবো যে আমার আজকে 1 টাকাও ব্যয় হয়নি। ঠিক আছে, কারণ আমি যা নিচ্ছি সব তো বাকিতে পণ্য নিচ্ছি, তাহলে আমার 1 টাকাও কি পকেট থেকে দেওয়া লাগে না, এই কারণে আমি বলবো কি 1 টাকাও আমার আজকে ব্যয় না। তো নগদান ভিত্তিতে যখনই টাকা পাবো ওইটাকে তখন আয় ধরা হবে, যখন টাকা প্রদান করবো ওইটাকে তখন ব্যয় ধরা হবে। টাকা প্রাপ্তি প্রদান ছাড়া এটাতে কখনো হিসাব নিকাশ করা হবে না। মানে কিছু লোক আছে না, টাকা ছাড়া উঠবে না বসবে না, যখনই টাকা পাবে তখন সে আয় হিসেবে লিপিবদ্ধ করবে, যখনই টাকা প্রদান করবে তখন সে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করবে। তো এই কারণে বলছে এ ভিত্তিতে প্রকৃত লাভ বা ক্ষতি নির্ণয় করা যায় না, নগদান ভিত্তিতে গ্যাপ অনুযায়ী হিসাব নিকাশও করা হয় না। তারপরে দেখা বলছে এ পদ্ধতি সমন্বয় নীতি এবং আয় আদায়করণ নীতিকে কোনো প্রকার সহায়তা করে না। এ ভিত্তিতে শুধু নগদ টাকা প্রাপ্তি এবং নগদ টাকা প্রদানের ঘটনা ঘটলেই তা লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, মানে নগদ টাকার সাথে সম্পর্কিত। তারপরে বলছে নগদান ভিত্তি অনুসরণ করা হয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানে, অব্যবসায়ী প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও সরকারি হিসাব ব্যবস্থা। এখন বলতে পারে যে নগদান ভিত্তির তো তার কোনো কাজই দেখি না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এখানে এটা ইউজ করে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান, হ্যাঁ মসজিদ মাদ্রাসা এইগুলোতে অব্যবসায়ী প্রতিষ্ঠান আমার কি করা হয়, নগদান ভিত্তিতে হিসাব নিকাশ করে। কারণ মসজিদে অনেকে ওয়াদা করে দিব 1 লাখ কিন্তু দেয় নাই, এখন মসজিদ যদি ওই আগে আয় হিসেবে লিপিবদ্ধ করে রাখে যে 1 লাখ টাকা পাওয়া গেছে, তাহলে তো তার হবে না, কারণ সে যখন টাকা পাবে তখন আয় হিসেবে লিপিবদ্ধ করবে। এই কারণে ছোট ব্যবসা প্রতিষ্ঠান, অব্যবসায়ী, সেবামূলক এবং সরকারি হিসাব ব্যবস্থা আমার কি করা হয়, নগদান ভিত্তি অনুসরণ করা হয়। আর নর্মালি আধুনিক হিসাব বিজ্ঞান আমার কি কার উপর প্রতিষ্ঠিত, আমার বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এবং সাধারণত সব ব্যবসা প্রতিষ্ঠানে কি ব্যবহার করে, বকেয়া ভিত্তি অনুসরণ করে। সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। ওকে, আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে গেলাম। দেখো লেনদেনের শ্রেণী বিভাগ অনেক বড় একটা বিষয় এবং কোশ্চেন আসার মতো একটা টপিক। ঠিক আছে, এইখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে বুঝতে পারবে স্যার কোন ইয়ের কেন এত এটার উপর ইম্পর্টেন্স বা কি গুরুত্ব আরোপ করেছে। ঠিক আছে, কারণ কি তোমাদের এই লেনদেনের শ্রেণী বিভাগ থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ হয়। তো দেখো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লেনদেনের শ্রেণী বিভাগ করা যায়, নিম্নতে উপস্থাপন করা হলো। প্রথমে হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে, এটা ছক আকারে দেখানো যায় না, এখানে ছকটা অনেক বড় হবে। প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে কিরকম, আন্তঃলেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ কিরকম, দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত লেনদেনকে আন্তঃলেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন বলে। মানে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেই থাকবে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের গণ্ডির ভিতর যেই লেনদেনটা হবে এটাকে বলা হয় আন্তঃলেনদেন বা অভ্যন্তরীণ লেনদেন। এটা কোনো বাহিরের কোনো পক্ষের সাথে লেনদেন হবে না, যেমন অবচয়, অবলোকন, সম্ভার বা মণিহার ব্যবহৃত হওয়া, নিট মুনাফা থেকে বিশেষ সঞ্চিতিতে দেওয়া, সাধারণ সঞ্চিতিতে টাকা স্থানান্তর, পেটি ক্যাশিয়ারকে নগদ টাকা প্রদান, বোনাস বা স্টক লভ্যাংশ ইস্যু ইত্যাদি করা। আন্তঃলেনদেনের ঘটনাটা আমি আবার বুঝে দিই, প্রতিষ্ঠানের বাইরে টাকা যাবে না। মূল কথা অবচয়, এটা কি প্রতিষ্ঠানের ভিতরে হয় নাকি বাইরে সংগঠিত হয়? অবচয়টা অবশ্যই প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হয়। তারপর সম্ভার বা মণিহারি ব্যবহৃত হয়, ধরো আমার কলমের বিজনেস আছে, তো কলম আমার প্রতিষ্ঠানে লাগে, তাই না? তো আমার বিজনেস থেকে আমি 2-3টা কলম ধরে লেখার জন্য ব্যবহার করলাম, তাহলে এই ব্যবহারটা কি প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হলো। এই কারণে এই যে সম্ভার ব্যবহার করলাম বা মণিহারি ব্যবহার করলাম, এটা কিন্তু আমার আন্তঃলেনদেন। তারপর নিট মুনাফা থেকে বিশেষ সঞ্চিতি বা সাধারণ সঞ্চিতিতে টাকা স্থানান্তর, টাকাটা তো আমার প্রতিষ্ঠানের বাইরে যায় নাই, জাস্ট এক ফান্ড থেকে আরেকটা ফান্ডে পার করে দিয়েছি, এই কারণে এটাও কি আমার আন্তঃলেনদেন। পেটি ক্যাশিয়ারকে টাকা প্রদান, পেটি ক্যাশিয়ার অনেকে হয়তো জিজ্ঞেস করে স্যার পেটি ক্যাশিয়ারটা কি। পেটি ক্যাশিয়ার হইতেছে আমার ছোটখাটো ব্যয় প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে, তো এখন মূল ক্যাশিয়ার বা ম্যানেজার যে তার কাছে যেহেতু সবসময় ছোটখাটো টাকা চাওয়া যায় না, ধরো প্রতিষ্ঠানে একটা গেস্ট আসছে, তাকে আপ্যায়ন করার জন্য চা নাস্তা পাবো, তোমার 50 বা 100 টাকা খরচ হইল, এই 100 টাকা কি আমি মূল ক্যাশিয়ারের কাছ থেকে চাইতে পারবো স্যার 100 টাকার একটা ভাউচার দেন? চাওয়া যাবে না। এই কারণে এই ছোট ছোট ব্যয় নির্বাহ করার জন্য আরেকটা ক্যাশিয়ার থাকে, তাকে বলা হয় পেটি ক্যাশিয়ার। তো এই পেটি ক্যাশিয়ারের কাছে তো টাকা থাকতে হবে, না হলে সে তো আমাকে দিতে পারবে না। তো ওই মূল ক্যাশিয়ার কি করে, প্রতি মাসে পেটি ক্যাশিয়ারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয়, দিয়ে বলে যে খুচরা যত ব্যয় আছে তুমি এই খরচগুলো চালাইবা। তো মূল ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে দিচ্ছে, টাকাটা কিন্তু বাইরে যায় না, প্রতিষ্ঠানের ভিতরে আছে, এই কারণে এটাকে বলা হয় আন্তঃলেনদেন। ঠিক আছে, তাহলে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন, আন্তঃলেনদেন দেখলাম, আর একটা আছে বহি লেনদেন। ঠিক আছে, বা বহিস্থ লেনদেন।
বহি লেনদেনটা কি? একটি ব্যবসা প্রতিষ্ঠানের বহিস্থ পক্ষের সাথে লেনদেন সংগঠিত হলে তাকে বলা হয় বহিস্থ লেনদেন। যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, কর্মচারীদের বেতন প্রদান। অনেকে বলতে পারে স্যার কর্মচারীদের বেতন প্রদান এটা তো আন্তঃলেনদেন, প্রতিষ্ঠানের ভিতরে তো না। কর্মচারীকে আমি বেতন দিলাম, সে তো টাকাটা বাইরে এনে যায় খরচ করবে, তাই না? এটা তো টাকাটা তো আমার প্রতিষ্ঠানের ভিতরে নেই। আর পণ্য যখন বিক্রি করবো বাইরের একটা পক্ষের সাথে আমার কি পণ্য কেনা বেচা হবে, তাহলে পণ্য ক্রয় বিক্রয়, কর্মচারীদের বেতন প্রদান এগুলো আমার কি বহিস্থ লেনদেন বা বহি লেনদেন। তাহলে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে লেনদেন কয় প্রকার? 2 প্রকার, আন্তঃলেনদেন, বহি লেনদেন। এর পরবর্তী টপিকে চলে আসি উদ্দেশ্যের ভিত্তিতে। আমার তো উদ্দেশ্য আছে, তাই না? কারবারি লেনদেন। উদ্দেশ্যের ভিত্তিতে দেখো কি বলছে, কারবারি লেনদেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত লেনদেনকে কারবারি লেনদেন বলে, যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ইত্যাদি। আমি ধরো মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন কোনো লেনদেন করবো এটাকে বলা হবে কারবারি লেনদেন বা ব্যবসায়ী লেনদেন অনেকে বলে। আমি ধরো কলম কিনছি ব্যবহারের জন্য, এটা কিন্তু আমার কারবারি লেনদেন না, কিন্তু আমি কলম কিনছি এই কলমটা বিক্রি করার জন্য, তাহলে ওইটা কি আমার কারবারি লেনদেন। এরপরে দেখো অকারবারি লেনদেন। মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত না হয়ে সামাজিক কল্যাণের উদ্দেশ্যে সংগঠিত লেনদেন সমূহকে অকারবারি লেনদেন বলে, যেমন মসজিদে দান। মসজিদে আমি দান করছি, এখানে কি আমার মুনাফা অর্জনের কোনো সুবিধা আছে? নাই। তো এই কারণে এটা কি আমার অকারবারি লেনদেন বা অব্যবসায়ী লেনদেন। আর একটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যেসব লেনদেন সংগঠিত হয় তাদেরকে ব্যক্তিগত লেনদেন বলে, যেমন ছেলের স্কুলের বেতন প্রদান, স্ত্রীর গ্রহণ আক্রয়। এটা ধরো প্রতিষ্ঠান থেকে না নিয়ে মালিক তার নিজের পকেট থেকে ছেলের স্কুলে বেতন দিছে, স্ত্রীর গ্রহণ আক্রয় করছে, এটা তার ব্যক্তিগত লেনদেন। হ্যাঁ, এটা আমাদের প্রতিষ্ঠানের লেনদেন না। তাহলে আমরা এদিকে কি কি শিখলাম? প্রথমে হইতেছে আমার প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে আন্তঃলেনদেন, বহি লেনদেন। কারো কনফিউজড হলে খাতায় লিখে রাখতে পারো, প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে আন্তঃলেনদেন, বহি লেনদেন। আর উদ্দেশ্যের ভিত্তিতে ব্যবসায়ী লেনদেন বা কারবারি লেনদেন, অব্যবসায়ী লেনদেন বা অকারবারি লেনদেন, আর একটা কি ব্যক্তিগত লেনদেন। ব্যবসায়ী লেনদেনে আমার টার্গেট থাকবে মুনাফা অর্জন করার জন্য আমি লেনদেন করতেছি। অব্যবসায়ী লেনদেনে কোনো টার্গেট থাকবে না, মুনাফা অর্জনের জন্য কোনো টার্গেট থাকবে না। আর ব্যক্তিগত লেনদেনে এটা আমাদের পার্সোনাল যে লেনদেনগুলো আমরা করি এটাকে বলা হয় ব্যক্তিগত লেনদেন। এরপর আসে দৃশ্যমানতার ভিত্তিতে। এটা তো তোমরা জানো, দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন কয় প্রকার? 2 প্রকার, দৃশ্যমান লেনদেন আর কি অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান লেনদেন কি সরাসরি দৃষ্টিগোচর হয়, অর্থাৎ যা দেখা যায় এমন লেনদেনকে দৃশ্যমান লেনদেন বলে। যেমন ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়, তাই না? পণ্য ক্রয় বিক্রয় কি এটা আমার দেখা যায়, তাহলে এটা কি দৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন সরাসরি দৃষ্টিগোচর হয় না, অর্থাৎ যা দেখা যায় না, এই সকল লেনদেনকে অদৃশ্যমান লেনদেন বলে, যেমন অবচয়, অবলোবন, কুঋণ ইত্যাদি। এখন এখানে অনেকে কোশ্চেন করতে পারো, স্যার অবচয় তো আমরা পড়লাম আন্তঃলেনদেন, আবার এখানে দেখতেছি অদৃশ্যমান লেনদেন। হ্যাঁ, দুইটা অ্যান্সারই রাইট। তোমাদের এইভাবে থাকতে পারে যে অবচয় কোন ধরনের লেনদেন, নিচে দেওয়া আছে আন্তঃলেনদেন, অদৃশ্যমান লেনদেন। আবার পরের ক্লুতে অপশন আছে যে A প্লাস B, অ্যান্সার হবে কি A প্লাস B। তাহলে দৃশ্যমানতার ভিত্তিতে পড়া হলে এরপর আসো অর্থ আদান প্রদানের ভিত্তিতে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। অর্থ আদান প্রদানের ভিত্তিতে দেখো লেনদেন কয় প্রকার? নগদ লেনদেন। নগদ অর্থ আদান প্রদান সংক্রান্ত লেনদেনকে কি বলা হয়? নগদ লেনদেন। যেমন নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, নগদে সেবা প্রদান। মানে আমার যখন নগদ যেই লেনদেনের সাথে কি নগদ টাকার সম্পর্ক থাকে এটাকে নগদ লেনদেন বলে, এটা সবাই জানো। এরপরে দেখো ধারের লেনদেন আর অনগদ লেনদেন, এই দুইটা লেনদেনের ভিতরে সবাই একটু কনফিউজড হয়ে যাও, প্যাঁচ বাতাই দাও। কিরকম ধারের লেনদেনটা কিরকম? দেখো তুমি একটা লোকের কাছে বাকিতে পণ্য বিক্রি করছো বা একটা লোকের কাছ থেকে বাকিতে পণ্য কিনছো, তো বাকিতে আজকে কিনছো, তোমার কি টাকা দেওয়া লাগবে না বা তুমি কি টাকা পাবা না? অবশ্যই পাবা বা অবশ্যই তোমাকে দিতে হবে। বাকিতে কিনছো বলে তুমি যে একদম বেঁচে গেছো ফাও, তা না। তাহলে বাকিতে বা ধারের লেনদেনের বৈশিষ্ট্য কি? যে আজকে টাকার সম্পর্ক নাই কিন্তু ভবিষ্যতে টাকার সম্পর্ক হবে, তাকে কি বলা হয়? ধারের লেনদেন বা বাকিতে লেনদেন। তো এখানে দেখো লেখা আছে যে ভবিষ্যতে টাকা প্রাপ্তি বা প্রদান করা হবে এমন শর্তে লেনদেন সংগঠিত হলে তাকে বলে ধারে বা বাকিতে লেনদেন। যেমন ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয় ইত্যাদি। ঠিক আছে, আমি ধারে পণ্য কিনে বেচা করছি, আজকে টাকা দিতে হয় নাই বা আজকে টাকা পাই নাই, কিন্তু তাই বলে আজীবন যে পাবো না তা না। আর অনগদ লেনদেনটা কি? দেখো ভবিষ্যতেও টাকা প্রাপ্তি বা প্রদানের কোনো সম্ভাবনা নাই বা হবে না এমন লেনদেনকে অনগদ বলে, যেমন অবচয়, কুঋণ ইত্যাদি। কুঋণ মানে কি? যেই ঋণ বা যেই দেনা বা যেই টাকা আর কোনোদিন আদায় হবেই না তাকে আমরা কুঋণ ধরি। তাহলে কুঋণটা কি? আমার অনগদ লেনদেন। ঠিক আছে, অবচয় দেখো এখানে চলে আসছে, তাহলে কোশ্চেন আসতে পারে স্যার অবচয় তাহলে কত প্রকার লেনদেন? অবচয় আন্তঃলেনদেন, অদৃশ্যমান লেনদেন, অনগদ লেনদেন, তিনটে যদি থাকে আর পরবর্তী অপশনে যদি থাকে A B প্লাস C বা সবগুলো, অ্যান্সার কি হবে? সবগুলো। ঠিক আছে, জিনিসগুলো মাথায় এখন থেকে ধরে নাও। তাহলে এইদিকে টাকা প্রাপ্তি প্রদানের ভিত্তিতে লেনদেন কয় প্রকার? 3 প্রকার, নগদ, ধারে আর কি অনগদ। এরপর পরবর্তী টপিকে চলে আসো
আর্থিক বিবরণের প্রস্তুতের ভিত্তিতে। এটাও আমরা জানি আর্থিক বিবরণের প্রস্তুতের ভিত্তিতে কীরকম, মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন আর বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন, তাই না? মূলধন জাতীয় লেনদেন কি, যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত ছোট এবং লেনদেনটি নিয়মিত সংগঠিত হয়, তাকে মুনাফা জাতীয় লেনদেন। তোমরা জাস্ট এতটুকু মনে রাখো, যে লেনদেনটা রিপিট হয়, বারবার ঘটে, তাকে কি বলা হয়, মুনাফা জাতীয় লেনদেন। যেমন মনিহারি ক্রয়, ভাড়া প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, এগুলোর মেয়াদ খুব কম, হ্যাঁ, দীর্ঘদিন সুবিধা পায় না এইগুলান থেকে, এই কারণে এই লেনদেনগুলোকে বলা হয় মুনাফা জাতীয় লেনদেন। এরপরে চলে আসো মূলধন জাতীয় লেনদেন, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেনটি নিয়মিত সংগঠিত হয় না। এক কথা, এটা রিপিটেড হবে না, এটা রিপিট হয় না। আর মুনাফা জাতীয় লেনদেন কেমন রিপিট হয়, তাকে বলে মূলধন জাতীয় লেনদেন। যেমন দালান কোঠা ক্রয়, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, এই জিনিসগুলো আমরা একবার কিনলে বহুদিন কি ব্যবহার করতে পারি বা এগুলো থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকি। এরপরে চলে আসো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। দেখো বলছে যে মুনাফা ব্যয়ের কার্যকারিতা একটি নির্দিষ্ট হিসাবকালে সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ একাধিক হিসাবকাল ধরে যে মুনাফা জাতীয় ব্যয়ের সুবিধা ভোগ করা যায় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। এখানে একটা জিনিস বুঝাই দিই যে স্যার আপনি তো বললেন যে মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন বা কয়েকটা হিসাবকাল কি সুবিধা ভোগ করা যায়। মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেনের ফলাফল কয়েকটা বছরের পরে, তো এইখানে বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের ফলাফল তো কয়েকটা বছরের পরে, কয়েকটা বছর পর্যন্ত এর সুবিধা ভোগ করা যায়, তাহলে এটাকে কেন মূলধন জাতীয় লেনদেন বলা হলো না? এখানে মূল জিনিসটা হলো যে মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমি দীর্ঘদিন সুবিধা ভোগ করি এবং মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে অবশ্যই কোনো না কোনো সম্পত্তি অর্জিত হয়, কিন্তু বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন থেকে আমি দীর্ঘদিন সুবিধা পাই, বাট বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন থেকে আমার কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পত্তি অর্জিত হয় না। এইটাই মূল পার্থক্য। বলছে যে ব্যয়ের ফলাফল একাধিক হিসাবকাল ব্যাপী পাওয়া যায় তাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলি, কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে যে মূলধন জাতীয় ব্যয়ের ফলে সম্পদ অর্জিত হয়, কিন্তু একাধিক হিসাবকাল ধরে সুবিধা পাওয়ার পরে এই ব্যয় দ্বারা কোনো স্থায়ী সম্পত্তি অর্জিত হয় না বলে ইহাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। উদাহরণ বিলম্বিত বিজ্ঞাপন, নতুন পণ্যের গবেষণা ব্যয় ইত্যাদি। ঠিক আছে, লেনদেনের আমার শ্রেণী বিভাগ শেষ। তাহলে লেনদেনের শ্রেণী বিভাগ আর একবার রিভিউ দিয়ে আমরা কত ধরনের, প্রথমে আমরা আসি হইতেছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে, সবাই লিখে নাও, লিখে নিতে চাইলে লিখে নাও। প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে আন্তঃলেনদেন, বহি লেনদেন, উদ্দেশ্যের ভিত্তিতে কি কারবারি লেনদেন, অকারবারি লেনদেন, ব্যক্তিগত লেনদেন। ঠিক আছে, এরপরে আমাদের দৃশ্যমানতার ভিত্তিতে দৃশ্যমান, অদৃশ্যমান, আর অর্থ আদান প্রদানের ভিত্তিতে নগদ লেনদেন, ধারে লেনদেন, অনগদ লেনদেন। ধারে আর অনগদের ভিতর কেউ প্যাঁচ বাঁধাইবে না। এরপর আছে আর্থিক বিবরণের প্রস্তুতির ভিত্তিতে মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন এবং বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। ওকে, আমরা একটু রেস্ট নিই, এরপরে লেনদেনের কতিপয় দলিল সম্পর্কে পড়ব। স্লাইডে শীটটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমরা কমেন্ট করে জানাবো, স্যার আমার এইখানে সমস্যা হইতেছে, এইখানে বুঝতে অসুবিধা হচ্ছে। আমাদের টার্গেট হইতেছে তোমাদের ভালো করে একটা সার্ভিস দেওয়া, যাতে তোমরা ভবিষ্যতে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও। সুতরাং কেউ কোনো কি মানে লজ্জা করবা না, সোজা কথায়, ঠিক আছে? বা কেউ কোনো মানে ইতে ভুগবা না, হীনমন্যতায় ভুগবা না যে ফ্রি ক্লাসে স্যারকে আবার ডিস্টার্ব না। আমরা ফ্রি দিচ্ছি বলে পুরোটাই ফ্রি না, যতটুকু দিচ্ছি নিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে মনে হয়। এখন দেখো লেনদেনের কতিপয় দলিল। আমরা ওই যে লেনদেন করার সময় আগে বলছি যে কিছু দলিল ব্যবহার হয়। দলিলগুলো কিরকম? প্রথমে আসছে ক্যাশ মেমো। নগদে ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা কর্তৃক প্রস্তুতকৃত দলিলকে ক্যাশ মেমো বলে, যার সাহায্যে ক্রেতা ও বিক্রেতা নগদান বই এন্ট্রি দিয়ে থাকে। এইখান থেকে দুইটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, যে নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়। মনে রাখবা, নগদে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিচের কোন দলিলটি ব্যবহৃত হয়? অ্যান্সার হবে কি ক্যাশ মেমো। আর একটা কোশ্চেন থাকতে পারে যে ক্যাশ মেমো কে প্রস্তুত করে? এখানে প্রস্তুত করে কে? বিক্রেতা। ঠিক আছে, তাহলে ক্যাশ মেমো থেকে দুইটা সম্ভাব্য কোশ্চেন আমি বলে দিলাম, যে ক্যাশ মেমো কে প্রস্তুত করে, অ্যান্সার হবে বিক্রেতা। আর ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয়? নগদে পণ্য ক্রয় বিক্রয়ের সময়। এরপরে চলে আসে চালান। চালান কি? ধারে বিক্রয়ের সময় বিক্রেতা কর্তৃক প্রস্তুতকৃত দলিলকে চালান বলা। এর উপর ভিত্তি করে ক্রয় বই ও বিক্রয় বই লেখা হয়। তাহলে এখান থেকে দুই তিনটা কোশ্চেন হতে পারে। ধারে ক্রয় বিক্রয়ের সময় কি ব্যবহার হয়? চালান। আর নগদে ক্রয় বিক্রয়ের সময় কি ব্যবহার হয়? ক্যাশ মেমো। আচ্ছা, চালান কে তৈরি করে? এটাও বিক্রেতা তৈরি করে। চালানের উপর ভিত্তি করে কি লেখা হয়? ক্রয় বই বিক্রয় বই লেখা হয়। তাহলে কোশ্চেন হলো কয়টা? তিনটা। চালান কে তৈরি করে, চালানের উপর ভিত্তি করে কি কি তৈরি করা হয়, আর চালান কখন ব্যবহৃত হয়। ওকে, এরপর আসো আমরা ভাউচার। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা ব্যয় করে তার প্রমাণ হিসেবে উপস্থাপিত কাগজকে ভাউচার বলে, অর্থাৎ লেনদেনের প্রমাণপত্রকে ভাউচার বলে। যদি আমাদের লিখিত অংশ আসে যে ভাউচার কাকে বলে, তোমরা ডিরেক্ট এক লাইনে লিখে দেবা লেনদেনের
লেনদেনের প্রমাণপত্রকে ভাউচার বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা ব্যয় করে তার প্রমাণ হিসেবে উপস্থাপিত কাগজকে ভাউচার বলে। লেনদেনের প্রমাণপত্রকে ভাউচার বলে। এখন দেখো ভাউচার দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচারটা কি? নগদ প্রদত্ত ব্যয়ের প্রমাণপত্রকে ডেবিট ভাউচার বলে, এটা করে না। নগদ প্রদত্ত ব্যয়ের প্রমাণপত্রকে ডেবিট ভাউচার বলে। আর ক্রেডিট ভাউচার হচ্ছে নগদ প্রাপ্ত আয়ের প্রমাণপত্রকে ক্রেডিট ভাউচার বলে। ক্রেডিট ভাউচারকে রসিদও বলা যায়। চলে আসি ডেবিট নোট বা দেনা চিঠি। ডেবিট নোটটা কি? কৃত পণ্য ফেরত দিলে বিক্রেতার হিসাবকে ডেবিট করে বিক্রেতাকে অবহিত করার জন্য যে পত্র প্রস্তুত করা হয় তাই ডেবিট নোট। ওকে। আর ক্রেডিট নোট কি? মানে ক্রয় ফেরতের জন্য, শর্টকাটে একদম সহজ কথায়, ক্রয় ফেরতের জন্য আমার কি ব্যবহার করা হয়? ডেবিট নোট। আর ক্রেডিট নোট কি? বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রেতার হিসাবকে ক্রেডিট করে ক্রেতাকে অবহিত করার জন্য যে পত্র প্রস্তুত করে তাকে বলা হয় ক্রেডিট নোট। ঠিক আছে, তাহলে শর্টকাটে আবার একটু চলে আসি। চালান কখন ব্যবহৃত হয়? বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। ক্যাশ মেমো কখন ব্যবহৃত হয়? নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। আচ্ছা, ডেবিট নোট কখন ব্যবহৃত হয়? পণ্য ফেরত পাঠালে, মানে ক্রয় ফেরতের ক্ষেত্রে। ক্রেডিট নোট কখন ব্যবহৃত হয়? বিক্রয় ফেরতের ক্ষেত্রে। আর ডেবিট ভাউচার কখন ব্যবহৃত হয়? কোনো ব্যয় সংগঠিত হলে। ক্রেডিট ভাউচার কখন ব্যবহৃত হয়? কোনো আয় অর্জিত হলে। ওকে। এরপরে চলে আসি নিম্নোক্ত ঘটনাগুলো লেনদেন নয়। এটা তো তোমরা জানো যে কিছু কিছু ঘটনা কি আমার লেনদেন নয়, এটা শুধুই ঘটনা। যেমন আসবাবপত্রের অবচয়ের হার 10%, এটা কিন্তু লেনদেন না। অবচয়ের হার 10%, অবচয় তো এখনো ধরা হয়েছে বা হয়নি এই টাইপের কোনো ইনফরমেশন আমার উল্লেখ করা নাই। তারপরে দেখো বলছে 10,000 টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ, এটাও কোনো লেনদেন না, কারণ আমি কর্মচারী মাত্র নিয়োগ করছি, সে তো এখনো কাজ করা শুরু করেনি। এরপর দেখো 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, আমি অর্ডার দিয়েছি। ফরমাইশ মানে কি? অর্ডার। আমি এখনো পণ্য হাতে পাই নাই বা টাকা তাকে পরিশোধ করি নাই। এবার বলছে 10,000 টাকা পণ্য বিক্রয়ের ফরমাইশ প্রাপ্তি, আমি ফরমাইশ পাইছি, পণ্যটা এখনো পাঠাই নাই। পণ্য পাঠাইলে তারপরে এটা কি লেনদেন হবে। তারপর বলছে যে দুলাল অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে পণ্য ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ, আমি মাত্র সিদ্ধান্ত নিছি, এখনো পণ্য কিনি নেই। তারপর বলছে একজন কর্মচারী যার মাসিক বেতন 12,000 টাকা, তিনি চলে গেলেন। সে চলে গেছে, সো হোয়াট, আমার তো কোনো লেনদেন হয় না এখানে। এবার বলছে একজন কর্মচারী যিনি অফিসে আসার পথে দুর্ঘটনায় আহত হলেন, এটা আমাদের কোনো কি লেনদেন না। ঠিক আছে। তারপর বলছে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি পেল 5,000 টাকা, পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমার কাছে যদি পণ্যই না থাকে কোনো লাভ আছে? দাম বাইরে, আমি পণ্য বিক্রি করলে টাকা পাইলে তারপরে না বুঝবো যে না লেনদেন হচ্ছে। তারপর বলছে ব্যক্তিগত তহবিলতে 5 লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয়, এটা তার ব্যক্তিগত লেনদেন, এটা আমাদের প্রতিষ্ঠানের লেনদেন, এটা কোনো লেনদেন না। প্রতিষ্ঠানে তখনই লেনদেন হিসেবে গণ্য করা হবে যখন প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। ব্যক্তিগত টাকাতে মালিক ব্যক্তিগত গাড়ি কিনছে, প্রতিষ্ঠানে কিছু বাড়েও নেই কমেও নেই। ওকে, এগুলো লেনদেন না। তারপর চলে আসো, দেখো 1 লক্ষ টাকা ঋণের জন্য আবেদন করা হলো, ঋণের জন্য আমি মাত্র আবেদন করেছি, ঋণ এখনো পাই নেই। প্রথম আলোর সাথে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে এখনো বিজ্ঞাপন দিই নাই। ব্যক্তিগত তহবিলতে চুরি হলো 4,000 টাকা, এটাও ব্যক্তিগত তহবিলতে কিছু হলে প্রতিষ্ঠানে কিছু আসে যায় না। তারপর দেখো বলছে মালিক তার ব্যক্তিগত তহবিল হতে তার স্ত্রীর জন্য গহনা ক্রয় করলেন 30,000 টাকা, এটাও ব্যক্তিগত তহবিল হতে ব্যক্তিগত লেনদেন করছে, আমাদের প্রতিষ্ঠানে কোনো কিছু বাড়েও নাই বা কমেও নাই। তারপরে বিগত বছরের তুলনায় এবছর বিক্রয় বেশি হয়েছে 10,000 টাকা, এখানে এটা কোনো লেনদেন না। বিক্রয় বেশি হয়েছে, এটা আমার কোনো লেনদেন না। অতিবৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানের কোনো ইফেক্ট পড়ে নাই, লেনদেন না। মালিক তার ব্যক্তিগত তহবিলতে কন্যার বিয়েতে ব্যয় করলেন, এটাও কি লেনদেন না, 4 লাখ টাকা। পরবর্তী স্লাইডে আসি, একটি নতুন চেক বই ব্যাংক হতে আনা হলো, লেনদেন না। তারপর বলছে রহিমের সাথে 10,000 টাকার পণ্য বিক্রয়ের চুক্তি সম্পাদন, এটাও লেনদেন না, চুক্তি করছি মাত্র, পণ্য তো এখনো কিনিনি। গুদাম হতে 5,000 টাকার পণ্য শোরুমে আনা হলো, দেখো গুদামের পণ্য আমি শোরুমে আনছি, আমার পণ্য তো আমার কাছে আছে, এটা কি লেনদেন হয়েছে? না, লেনদেন না। লেনদেন হইতে হলে কি কমপক্ষে 2টা পক্ষ থাকতে হবে, আমি তো নিজের পণ্য নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলাম। তারপর হচ্ছে মাসিক 3,000 টাকা ভাড়া একটি শোরুম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, এটাও লেনদেন না, মাত্র সিদ্ধান্ত নিছি। এখন আসো আমরা লেনদেন সম্পর্কে চ্যাপ্টারে যা যা পড়লাম মোটামুটি শেষ। লেনদেন এখন আমরা এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখবো, মানে এই পুরা চ্যাপ্টারের সামারি দেখার পর আমরা কোথায় যাব? আমরা কোশ্চেন সলভে চলে যাব। তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখবে এই জিনিসগুলো, গুরুত্বপূর্ণ তথ্য। কি বলছে? লেনদেন ও ঘটনা এক কথা নয়, এটা তো আমরা জানি, কারণ সকল লেনদেনই ঘটনা, বাট সকল ঘটনা লেনদেন না। লেনদেনের উৎপত্তি কোথায় থেকে? ঘটনা থেকে, তাহলে লেনদেন আর ঘটনা এক কথা না। এরপর বলছে প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন না, কারণ ঘটনার ভিতরে আর্থিক অনার্থিক থাকতে পারে, সুতরাং প্রত্যেক ঘটনাকে লেনদেন বলা যাবে না। আর লেনদেন বলতে ওটা কি? আর্থিক ঘটনা। এবার বলছে লেনদেনের আবিধানিক অর্থ গ্রহণ ও দান, আদান প্রদান, এটা আমরা জানি। ঘটনা দুই প্রকার, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা, একদম ফার্স্টে আমরা পড়ছি। আর্থিক ঘটনা মানে কি?
অর্থের সংশ্লিষ্টতা থাকবে তাকে বলা হয় আর্থিক ঘটনা, আর অনার্থিক ঘটনা মানে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। এরপরে আমরা যে টপিকটা খুবই গুরুত্ব সহকারে আমি নিতে বলছি সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। দেখো এখানে বলছে আর্থিক অবস্থার পরিবর্তন দুই ধরনের, যথা পরিমাণগত বা নিট পরিবর্তন এবং গুণগত বা কাঠামোগত পরিবর্তন। পরিমাণগত বা নিট পরিবর্তন কি, দুই পাশে আমার ইফেক্ট করবে, এটাকে বলে পরিমাণগত বা নিট পরিবর্তন। আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন কি, সমীকরণের যে কোনো এক পাশে কি করবে, ইফেক্ট করবে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সট স্লাইডে চলে যাব। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। দেখো বলছে সকল লেনদেন প্রভাবিত করবে হিসাব সমীকরণকে। হ্যাঁ, অবশ্যই লেনদেন হলে এটা কি হিসাব সমীকরণকেই তো প্রভাবিত করবে, তাই না? তারপরে বলছে লেনদেনের সাথে যে সকল লিখিত ও বৈধ প্রমাণাদি থাকে তাকে বলা হয় প্রমাণপত্র বা আমার কি প্রমাণপত্র বা দলিলপত্র। তারপর বলছে বিক্রেতা ধারে পণ্য বিক্রয়ের জন্য যে পণ্যের বিস্তারিত বিবরণ দিয়ে ক্রেতার নিকট যে পত্র পাঠায় তাকে বলা হয় চালান। ওকে, তারপরে বলছে নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয় ক্যাশ মেমো। নগদ অর্থের আদান প্রদানের জন্য যে বিবরণী ব্যবহৃত হয় তাকে বলে ভাউচার। লেনদেন লিপিবদ্ধকরণের ভিত্তি কয়টা, দুইটা, বকেয়া ভিত্তি ও নগদান ভিত্তি। এরপরে দেখা বলছে বকেয়া ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ করা হয় লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে, কারণ আমরা টাকা পাই বা না পাই, সো হোয়াট, লেনদেন হয়েছে, আমরা বকেয়া ভিত্তি অনুসারে এটা কি লেনদেন লিপিবদ্ধ করব। এরপরে বলছে নগদান ভিত্তিতে লেনদেন লিপিবদ্ধ করা হয় কেবলমাত্র নগদ অর্থের আদান প্রদান হলে। আমার লেনদেন হয়েছে, বাকিতে কেনা বেচা হয়েছে, কিন্তু আমি যদি নগদান ভিত্তিতে হিসাব রাখি তাহলে কখনোই লিপিবদ্ধ করব না। তারপর বলছে মুনাফার উদ্দেশ্যে সংগঠিত লেনদেনকে কি বলা হয়, কারবারি লেনদেন বা ব্যবসায়িক লেনদেন। হ্যাঁ, এর বলছে বিক্রেতার নিকট চালান গণ্য করা হয় বহি চালান হিসেবে। বহি চালান মানে কি, যে চালানটা আমার বাইরে চলে যায়। আর ক্রেতার নিকট চালান গণ্য করা হয় আন্ত চালান, যে চালানটা তার কাছে আসে। চালান তৈরি করে কে, বিক্রেতা, আর ডেবিট নোট তৈরি করে কে, ক্রেতা। এই দুইটা জিনিস একটু মনে রাখবার সবাই। তারপর বলছে ক্রেডিট নোট কে তৈরি করে, বিক্রেতা। এই কে তৈরি করে, কি তৈরি করে, এটা অনেকে ঝামেলা পাকায় ফেলে। তোমরা শুধু মনে রাখবে এখানে দেখো যে চালান তৈরি করে বিক্রেতা, শুধু ডেবিট নোটটা ক্রেতা তৈরি করে, এবারে সবই কি বিক্রেতা তৈরি করে। তারপর বলছে প্রতিটি লেনদেনে কমপক্ষে জড়িত পক্ষ থাকবে কয়টা, দুইটা। এবার বলছে লেনদেন হতে পারে দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই। অবচয় কি, দেখো অবচয় সম্পর্কে এখানে বলা আছে, একটা আন্ত লেনদেন, অদৃশ্যমান লেনদেন, অনগদ লেনদেন। তা বলছে হিসাব রক্ষণের মৌলিক উপাদান কি, লেনদেন। ওকে, তা বলছে লেনদেনের উৎপত্তি হয় পণ্য ও সেবার বিনিময় হতে। হিসাব বিজ্ঞান সবসময় কাজ করে লেনদেন নিয়ে। শেয়ার অবহার এক প্রকার অনগদ ও অদৃশ্যমান লেনদেন। এরপর বলছে কর্মচারীদের বেতন প্রদান পরিমাণগত পরিবর্তন, কারণ বেতন কি আমার এক প্রকার ব্যয়, আর বেতন প্রদান করলে আমার নগদ টাকা কমে, সুতরাং সম্পদ কমে, আর ব্যয় হইলে মালিকানা সত্ত্ব কমে। তাহলে দুই পাশে ইফেক্ট করছে এবং দুই পাশে হ্রাস করছে, তাহলে এটা পরিমাণগত পরিবর্তন। তারপর বলছে প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা যায় কি, বকেয়া ভিত্তিতে হিসাব রাখলে। নগদ বারটা একটি অনগদ লেনদেন। হ্যাঁ, নগদ বারটা অবশ্যই একটা অনগদ লেনদেন, এটা তো নগদ টাকা দিয়ে বারটা পরিশোধ করা হয় না বা বারটা পাওয়া যায় না। তারপর বলছে কর্মচারীদের বেতন প্রদান একটি কি, বহি লেনদেন। ওকে, তারপর অফিস মনিহারি ব্যবহার, এটা কি, অভ্যন্তরীণ লেনদেন। আধুনিক হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত বকেয়া ভিত্তির উপর। তারপর বলছে হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব ফেললে বা উদ্বৃত্তপত্রের দুই পাশে মোট যোগফল পরিবর্তন করে, এটাকে কি বলে, পরিমাণগত বা নিট পরিবর্তন। প্রতিষ্ঠানের অবচয়ের হার 10%, এটা কোনো লেনদেন নয়। লেনদেনের বৈশিষ্ট্য নয়, শুধু মুনাফা নির্দেশ করা। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, এমসিকিউ তো আসে, লিখে রাখো যে লেনদেন যে সবসময় যে শুধু মুনাফা নির্দেশ করবে তা না। এবার হচ্ছে লেনদেনের আওতাভুক্ত নয় উপহার ভিত্তিক লেনদেন। উপহার ভিত্তিক লেনদেন, তুমি একজনকে একটা কিছু গিফট করতে পারো, এটা কি উপহার, বাট এটা কোনো লেনদেনের আওতাভুক্ত না। তারপর হচ্ছে ধারে কৃত পণ্য ফেরত, এটি একটি অনগদ লেনদেন। ওকে, তাহলে সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা এরপরে নেক্সটে আমরা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করব। ওকে, আমরা চলে আসি বিগত বছরের কোশ্চেনগুলো সলভে। দেখো বিগত বছরের প্রশ্নাবলী এইখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন দেওয়া আছে, আমরা সলভ করব। সবাই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিবা। আর কোশ্চেনটা শিট আকারে চাইলে বা তোমরা যদি কোচিংয়ের শিট চাও অবশ্যই প্রিমিয়াম ব্যাচে অ্যাড হবা, সেখানে আমাদের শিট স্লাইড সব দেওয়া আছে এবং পার্সোনাল কেয়ার করা হয় প্রত্যেকটা স্টুডেন্টের। সবসময় আমরা তাদের সাথে কানেক্ট থাকি, তাদের কি প্রয়োজন, কি দরকার, কি ইনফরমেশন, কি কি বিষয়ে হেল্প করতে হবে, অনলাইনে আমরা সব কিছু প্রোভাইড করে থাকি।
চলে আসি 1 নম্বর কোশ্চেনে বলছে কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না। দেখো বেতন, এর জন্য আমার নগদ অর্থ ব্যয় হয়, ভাড়া ব্যয় হয়, বীমা প্রিমিয়াম মানে বীমার টাকা বা বীমা সেলামি যেটাকে আমরা বলি, কমিশন। কিন্তু অবলোপন, আমরা জানি অবচয় অবলোপন কি এক প্রকার অনগদ লেনদেন, তাহলে অ্যান্সারটা হবে অবলোপন। এবার 2 নম্বরে বলছে দেখো কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ। অভ্যন্তরীণ মানে প্রতিষ্ঠানের ভিতরে, এই যে দেখো অফিস মনিহারি দ্রব্য ব্যবহার, মানে অফিসে আমি মনিহারি দ্রব্য কি করছি, ব্যবহার করছি। ওই যে অফিস সম্ভার ব্যবহার আমরা পড়ছি না, ওই জিনিসগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা হবে অফিস মনিহারি দ্রব্য ব্যবহার। তাছাড়া সম্পত্তি ক্রয়, এটা তোমার বাইরের পক্ষের সাথে কি লেনদেন। দায় পরিশোধ, এটা বাইরের পক্ষের সাথে লেনদেন। সেবা প্রদান, বাইরের পক্ষের সাথে লেনদেন। খরচ পরিশোধ, সবই কি বাইরের পক্ষের সাথে লেনদেন। শুধুমাত্র অফিস মনিহারি দ্রব্য ব্যবহার এটা প্রতিষ্ঠানের ভিতরের লেনদেন, এই কারণে এটাকে বলা হয় অভ্যন্তরীণ লেনদেন। আমরা চলে যাব 3 নম্বর কোশ্চেনে বলছে কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না। বেতনের জন্য ব্যয় হয়, ভাড়ার জন্য ব্যয় হয়, অবচয়। অ্যান্সারটা হবে সি নাম্বার, অবচয়। কারণ আমরা জানি অবচয় অবলোপনের জন্য কোনো নগদ অর্থ ব্যয় হয় না। তারপর বলছে নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা তো হ্যাঁ অবশ্যই লেনদেনের বৈশিষ্ট্য এবং ফার্স্ট এবং প্রধান বৈশিষ্ট্য, যে অর্থ ছাড়া কি কোনো ঘটনা লেনদেন মানে কেবল মুনাফা নির্দেশ করে, এইটাই আমরা তখন বারবার বললাম যে কেবল মুনাফা নির্দেশ করে, এটা কিন্তু লেনদেনের কোনো বৈশিষ্ট্য না। বাকি সব কিছুই কিন্তু লেনদেনের বৈশিষ্ট্য থাকে। কমপক্ষে 2টি পক্ষ জড়িত থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে। ওকে, এরপরে বলছে 5 নম্বরে নিচের কোন ঘটনাটি লেনদেন নয়। আহমেদ 5 লক্ষ টাকা দিয়ে কারবার শুরু করলো, অবশ্যই লেনদেন। সে 10,000 টাকার আসবাবপত্র ক্রয় করলো, এটাও লেনদেন। সে 25,000 টাকার পণ্য সরবরাহের ফরমাইশ গ্রহণ করলো, ফরমাইশ গ্রহণ করা এটা কোনো লেনদেন না। ফরমাইশ দেওয়া নেওয়া মানে অর্ডার দেওয়া নেই, এটা কোনো লেনদেন না। এবার বলছে লেনদেন বলতে কি বোঝায়, কোনো দেনা বোঝায়, কোনো পরিসম্পদ বোঝায়, অর্থের মাপকাঠিতে নিরূপণযোগ্য ঘটনা বোঝায়। তার অ্যান্সার 6 কত হবে, সি। এরপর 7 নম্বর আমরা আসি, বলছে নিম্নের কোনটি আন্তঃলেনদেন হিসেবে চিহ্নিত করেন। আন্তঃলেনদেন মানে কি, ভিতরের লেনদেন। তো বেতন প্রদান বাহিরের লেনদেন। আমি আবারও বলছি ম্যানেজারকে বেতন দিলে সেই টাকাটা নিয়ে যায় খরচ করবে বাহিরে, সুতরাং এটা কি বহি লেনদেন। রহিমের নিকট হতে ধারে পণ্য ক্রয় বিক্রয় তো অবশ্যই বহি লেনদেন। যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো, অবচয় অবলোপন এগুলো কি আমার আন্তঃলেনদেন। 8 নম্বরে চলে আসো, বলছে হিসাব রক্ষণের বকেয়া ভিত্তিতে। হ্যাঁ, বকেয়া ভিত্তিতে কি, যখন প্রাপ্তি ও খরচ যখন সংগঠিত হয় তখনই লিপিবদ্ধ করে না। প্রাপ্তি ও খরচ যখন সংগঠিত হয় তখন না, প্রাপ্তি ও খরচ যখন প্রদান করে তখন না, যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিনিময় হয় এবং খরচ সংগঠিত হয় তখনই। যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় এবং খরচ প্রদান করে তখনই না। প্রদান করব যখন তা না, তখন না। ঠিক আছে, এটার অ্যান্সার হবে প্রাপ্তি, যখন সেবা প্রদান অথবা দ্রব্য বিক্রয় হয় তখনই এটা কি আমার লেনদেন, খরচ সংগঠিত তখনই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হয়। মানে নগদ টাকার কোনো সম্পর্ক নেই। সেবা প্রদান করছি, আমি নগদ টাকা পাই বা না পাই। দ্রব্য বিক্রি করছি, আমি নগদ টাকা পাই বা না পাই। খরচ সংগঠিত হয়েছে, আমি নগদ টাকা দেই বা না দিই। আমি বকেয়া ভিত্তিতে হিসাব রাখলে অবশ্যই এটা লেনদেন হবে। তাহলে 8 হবে সি। এবার চলে আসি 9 নম্বরে, বলছে নগদান ভিত্তিতে হিসাব রক্ষণ বলতে কি বোঝায়। নগদ অর্থে আদান প্রদান হলে লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে, বি নাম্বার। ঠিক আছে, নগদ অর্থ যখন আদান প্রদান হবে তখনই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে। এরপর বলছে 10 নম্বর, নিচের কোনটি ব্যবসায়িক লেনদেন নয়। ব্যবসায়িক না, ব্যবসার জন্য পণ্য ক্রয় অবশ্যই ব্যবসায়িক লেনদেন। ব্যবসা থেকে পণ্য উত্তোলন ব্যবসায়িক লেনদেন। ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য ব্যবসা থেকে নগদ উত্তোলন। ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য ব্যক্তিগত তহবিল হতে উত্তোলন, এটা ডি নাম্বার হবে অ্যান্সার। ব্যক্তিগত গাড়ি ক্রয়ের জন্য ব্যক্তিগত তহবিল, এটা ব্যক্তিগত লেনদেন, এটা ব্যবসায়ের কোনো লেনদেন না। চলে আসি 11 নম্বরে, বলছে নিম্নের কোনটি লেনদেন নয়। ওই যে যন্ত্রপাতির অবচয়ের হার 15%, অবচয়ের হার, এখানে তো এখন অবচয় ধরা হয়নি। ঠিক আছে, তাহলে এটা 11 নম্বর হবে। এবার বলছে 12 নম্বর, নিচের কোনটি লেনদেন নয়। জামানকে মাসে 8,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন না। এগুলো তো তোমরা 9, 10 ইন্টারমিডিয়েট পড়ে আসছো, এই কারণে আমরা একটু স্পিডে যাইতেছি। ঠিক আছে, তারপর চলে আসে 13 নম্বর, কোনটি লেনদেন নয়। অ্যান্সার হবে সি নাম্বার, মেশিন ক্রয়ের ফরমায়েশ প্রদান। তারপর বলছে 14 নম্বর, নিম্নের কোনটির জন্য নগদ অর্থ ব্যয় হবে। এখানে বলছে ব্যয় হবে। অবচয়ের জন্য আমার নগদ অর্থ ব্যয় হবে না, পূর্ব প্রদত্ত ভাড়া। হ্যাঁ, এইটার জন্য নগদ অর্থ ব্যয় হবে। অনেকে এইটা নিয়ে একটু কনফিউশনে থাকে, কিরকম পূর্ব প্রদত্ত ভাড়া মানে পূর্বে আমি ভাড়া দিয়ে রাখছিলাম অগ্রিম, তো পূর্বে ভাড়া যখন দিছে তখন আমার নগদ টাকা দেওয়া লাগে না, এমনি এমনি কি ভাড়া দিছি, তাহলে এইটাই হবে অ্যান্সার। স্টক লভ্যাংশ এটা আমরা জানি একটা অনগদ লেনদেন, নগদ বাড়তে এটা কি অনগদ লেনদেন, তাহলে অ্যান্সার হবে পূর্ব প্রদত্ত ভাড়া। তারপর চলে আসে 15 নম্বর, হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি। মূল উপাদান লেনদেন, আগে বলছি, আর মূল ভিত্তি হচ্ছে দ্রুতোৎপাদ একলা পদ্ধতি। তারপর চলে আসি লেনদেন হিসেবে বিবেচিত ঘটনা। কোনটা লেনদেন, মেশিন ক্রয়ের সিদ্ধান্ত না। 5,000 টাকা একটি মেশিন ক্রয়। ঠিক আছে, অ্যান্সার হবে বি নাম্বার। এরপর চলে আসি 16 নম্বর, নিচের কোনটি আন্তঃলেনদেন হিসেবে বিবেচিত। আন্তঃলেনদেন কোনটা, আসবাবপত্রের অবচয় ধার্যকরণ, এইটা কি আন্তঃলেনদেন। তাছাড়া মালিকের উত্তোলন, ম্যানেজারের বেতন প্রদান সব কি বহি লেনদেন। আসবাবপত্র অবচয় ধার্যকরণ আন্তঃলেনদেন। তারপরে
বলছে যে ঘটনাগুলো লেনদেন হিসেবে বিবেচিত হয় না। আচ্ছা সবাই একটু হোল্ড করো, আমি আসতেছি 1 মিনিট। হ্যাঁ নিয়ন্তা ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা 7টার মধ্যে আসবা তুমি? আচ্ছা আমি তাহলে 7টা করে 7:30 থেকে 8:30 পরে আমার আবার বাসায় ব্যাস আছে, তো অ্যাকাউন্টিং পরীক্ষা না শনিবারে, সবাই তো পড়তে চাচ্ছি বুঝছো। আমি 7টা 7:15টার মধ্যে তোমার ওইখানে চলে যাবো, তুমি এখন যতক্ষণ আসো বুঝছো, একটু তাড়াতাড়ি হ্যারি আপ করো, পারলে 3 দিনে চলে আসো। হ্যাঁ আচ্ছা okay। আচ্ছা তাহলে 18 নাম্বারটা আমরা কি বুঝলাম, যে যে ঘটনাটি লেনদেন হিসেবে বিবেচিত হয় না। কোনটা দেখো, ওই যে 200 টাকার পণ্য ক্রয়ের অর্ডার প্রদান, এই যে অর্ডার ফরম্যাট এগুলো লেনদেন না। তাহলে এখন আমরা বুঝতেছি কোন টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি, কোনটি লেনদেন, এই কোনটি লেনদেন কি লেনদেন নয় এটা, এবং কোনটি কোন প্রকার লেনদেন, আন্তঃলেনদেন, বহি লেনদেন, ব্যবসায়ী লেনদেন, অব্যবসায়ী লেনদেন, দৃশ্যমান অদৃশ্যমান, এই টাইপের মানে লেনদেন থেকে কোশ্চেন আসলে এগুলোই আসে বেসিক্যালি। এরপর 19 নাম্বার বলছে ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণীটি সত্য নয় মানে কি মিথ্যা। সকল লেনদেনই ঘটনা না, এইটাই মিথ্যা, এ নাম্বারটাই মিথ্যা, কারণ সকল লেনদেন ঘটনা না, সকল লেনদেন ঘটনা, এটা সঠিক, সরি এটা সঠিক, একটু ভুল হয়ে গেছে আমার, সকল ঘটনাই লেনদেন না, সকল ঘটনা লেনদেন না, কিছু কিছু ঘটনা আছে অনার্থিক, ওইটা তোমার লেনদেন না, তাই না। তারপরে তাহলে 19-এর অ্যান্সার হলো বি। আর তোমরা অ্যান্সার নিয়ে টেনশন করো না, অ্যান্সার লাস্টে দেওয়া আছে, আমরা স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিনশট নিয়ে নিবা। এবার বলছে কোনটি লেনদেনের আওতাভুক্ত নয়, ওই যে উপহার ভিত্তিক লেনদেন তখন পড়াইলাম, তুমি কাউকে কিছু গিফট করবে, এটা গিফট, এটা কোনো লেনদেন না, এটা উপহার ভিত্তিক লেনদেন, ঠিক আছে। এরপরে আসে 21 নাম্বার, কোনটি লেনদেন নয়, বি নাম্বার হবে অ্যান্সার, দালান কোটার উপর 10% হারে অবশ্যই ধার্য করা হলো, ও এটা লেনদেন, বাকিতে মাল ক্রয় করা হয়েছে, ভাড়া প্রতি হয়েছে, গত বছরের তুলনায় এবছর 7,000 টাকা বিক্রি কম হয়েছে, এটা লেনদেন না, কম বেশি, বিক্রি কম হয়েছে বেশি হয়েছে, এটা আমার লেনদেন না, ঠিক আছে। আসবাবপত্র অবচয়ের হার এত, কিন্তু অবচয় ধরা হলে আবার এটা লেনদেন হবে, তাহলে 21-এর হবে ই। স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট নেওয়াটা একটু ঝামেলা তাই না। তো তোমরা অবশ্যই আমার মনে হয় যে কোচিং এর সাথে অ্যাড হলে, যদি তোমাদের এই ম্যাটেরিয়ালগুলো ভালো লাগে, যে কন্টেন্টগুলো খুব সাজানো গোছানো, একটা চ্যাপ্টারের ভিতরে সব নেই, চ্যাপ্টারগুলো আমরা আলাদা আলাদা করে ডিভাইড করে পড়াইতেছি, রিটেন অ্যাড আছে, তাহলে অবশ্যই তোমরা প্রিমিয়াম ব্যাচে অ্যাড হইলে আমরা স্লাইডগুলো দিয়ে দিব। এরপরে চলে আসো 22 নাম্বার, বলছে কোন আইটেমটির জন্য নগদ অর্থ প্রবাহ হবে না, মানে নগদ অর্থ যাবে না, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো কুরিন অবলোকন, কুরিনের জন্য আমার কিন্তু কোনো নগদ অর্থ যাবে না, ওকে, কারণ এরকম তো না যে কুরিনটা আমার নগদ টাকাতে দেওয়া লাগে। তাহলে হচ্ছে 23 নাম্বার, নিম্নের কোনটি দ্বারা লেনদেনের অদৃশ্য পরিবর্তন ঘটায়, বাট্টা সঞ্চিতি, কুরিন, অবচয়, সবগুলো, অ্যান্সার কি হবে সবগুলোই, কারণ এই সবগুলো কি আমার অদৃশ্য বা অদৃশ্যমান লেনদেন। এরপরে এই যে অ্যান্সার তোমাদের 1 থেকে 23 পর্যন্ত, সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই 23টা কোশ্চেন বিগত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল, তাহলে সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা এরপরে নিজেদের যাচাই করার জন্য আরও কিছু লেনদেন থেকে আলোচনা করব বা কোশ্চেন প্র্যাকটিস করব। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ছাড়াও, বিগত বছরের কোশ্চেন ছাড়াও আমাদের স্টকে আরও কিছু কোশ্চেন থাকে যেগুলো আমরা প্র্যাকটিস করব, ওকে। আচ্ছা চলে যাই আমরা পরের স্লাইডে। ও ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আরো আছে, অবচয় কোন ধরনের লেনদেন। দেখো অবচয় এক প্রকার অনগদ লেনদেন, কারণ এখানে দৃশ্যমান লেনদেন তো না, দেখা যায় না, বহি লেনদেনও না, ব্যক্তিগত লেনদেনও না। তারপর বলছে প্রতিটি লেনদেন কি আর্থিক ঘটনা, কারণ লেনদেন হইতে হলে কি এর সাথে অর্থের সংশ্লিষ্টতা থাকতে হবে, তাহলে 25-এর অ্যান্সার হবে বি। এরপরে দেখো 26, লেনদেনের আবিধানিক অর্থ কি, গ্রহণ ও প্রদান, হ্যাঁ এটা তো আমরা অনেক আগে থেকে জানি। তারপর 27 বলছে বাকিতে পণ্য ক্রয় একটি কি বহি লেনদেন, বাকিতে কিনি আর নগদে কিনি, বাইরের পক্ষের সাথে তো আলোচনা করেছি, তাহলে এটা বহি লেনদেন। তারপর 28, নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয় কি,
অ্যান্সার হবে সি, আর্থিক অবস্থার স্থিতিবস্থা। লেনদেন হইতে হইলে আর্থিক অবস্থার কি করবে, পরিবর্তন ঘটাবে, ঠিক আছে। কিন্তু এটা আর্থিক অবস্থার স্থিতিবস্থা, এটা কি লেনদেনের বৈশিষ্ট্য নয়। এবার 29 নম্বর দেখো, লেনদেন হতে হলে কোন শর্তটি পূরণ করতে হবে। কোন শর্তটি পূরণ করতে হবে? নগদ অর্থ দ্বারা মূলধনের বৃদ্ধি পেতে হবে না, লেনদেন আমার অনগদ হইতে পারে। তো বলছে বি, অর্থের মূল্য পরিমাপযোগ্য পরিশোধযোগ্য হতে হবে, হ্যাঁ এইটা। কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, এইটা, হ্যাঁ। তাহলে আমার অ্যান্সারটা হবে সি, কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, ঠিক আছে। এটা হবে 29-এর সি। তারপরে আসে 30, সম্পদের অবচয় একটি অদৃশ্যমান লেনদেন। কারণ এটা বলছে সম্পদের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পায় যা দেখা যায় না, এ নাম্বার ভুল। সম্পদের মূল্য ক্রমান্বয়ে হ্রাস পায় যা দেখা যায় না, এটা সম্পদের মূল্য তোমার ডে বাই ডে কমতেছে, যেটা তুমি দেখতে পাইতেছো না, এই কারণে এটাকে বলে অদৃশ্যমান লেনদেন। তারপর চলে আসে 31 নম্বর, নিচের কোনটি লেনদেন নয়? খরিদ্দারের নিকট হতে এত টাকা অগ্রিম, এটা অবশ্যই লেনদেন। চুক্তি সম্পাদন এবং এত টাকা, এই যে বি নাম্বারটা একটু সবাই ভালো করে দেখো, বলছে পরবর্তী মাসে পণ্য সরবরাহের জন্য চুক্তি সম্পাদন এবং 50,000 টাকা জমা দেন। তুমি কিন্তু অলরেডি 50,000 টাকা দিয়ে ফেলছো, সুতরাং এটা কিন্তু তোমার লেনদেন, হ্যাঁ। এবার বলছে মাসিক 30,000 টাকা বেতনে একজন ব্যবস্থাপক নিয়োগ, এইটা লেনদেন না, ওকে, এটা লেনদেন না। এবার আসে 32, কোনটি লেনদেন নয়? এখানেও ওই যে মাসিক 30,000 টাকা একজন ব্যবস্থাপক নিয়োগ করা হলো, 32-এর সি। তারপর আসে 33, হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট ও প্রদত্ত তথ্য বা আউটপুট হলো যথাক্রমে, মূল উপাদান আমরা কি পড়ছি, ইনপুটটা কি, লেনদেন, তাই না, আর আউটপুটটা হবে আর্থিক বিবরণ, সুতরাং অ্যান্সারটা হবে ডি নাম্বার। এইখানে অ্যান্সার সহ বক্সে দেওয়া আছে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আমার মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা মাত্র শেষ হলো, এরপর আমরা ফিনিক্সের যে প্র্যাকটিস শিট আছে সেই প্র্যাকটিস শিট থেকে চর্চা করব। ওকে, পরবর্তী পেজে চলে আসি। দেখো, এসো নিজেকে যাচাই করি। আমরা এখন কিছু এক্সট্রা এমসিকিউ করি। দেখো, নিম্নের কোনটি অনগদ লেনদেনের উদাহরণ? অনগদ, দেখো তো কি বলছে, ওই যে ই নাম্বার, ইজারা সম্পত্তির অবলোপন। হ্যাঁ, তোমরা একটু পড়ে নিবা এগুলো বাসায়, এ বি সি ডি, তারপরে আমি তো ডিরেক্ট ওইখানে চোখ পড়লো যে ইজারা সম্পত্তির অবলোপন, অবচয় অবলোপন, এগুলো কি আমার অনগদ লেনদেন। তারপরে 2 নম্বর বলছে নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য কি? আর্থিক অবস্থা নিরূপণ, দ্বৈত সত্তা, দৃশ্যমানতা, সম্পত্তির আদান প্রদান, সবগুলো। এখানে কিন্তু অনেকে কনফিউজড হয়, ই নাম্বারটা অ্যান্সার দিবে সবগুলোই। কিন্তু তুমি দেখো, আর্থিক অবস্থা নিরূপণ, লেনদেন কিন্তু আর্থিক অবস্থা নিরূপণ করে না। আর্থিক অবস্থা নিরূপণ করে এটা হইতেছে ব্যবসায়ের হিসাব রক্ষক যে থাকে, সে হিসাব নিকাশ করে আর্থিক অবস্থা সে নিরূপণ করবে। দ্বৈত সত্তা, হ্যাঁ এটা লেনদেনের বৈশিষ্ট্য। বা দৃশ্যমানতা, এটাও কিন্তু লেনদেনের বৈশিষ্ট্য না, কারণ লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয়ই হতে পারে। আর সম্পত্তির আদান প্রদান, লেনদেন হইতে হলে যে সবসময় সম্পত্তির আদান প্রদান হবে তা না, দ্রব্য বা সেবার আদান প্রদান হইতে পারে। তাহলে অ্যান্সার কিন্তু সবগুলো হবে না, অ্যান্সার হবে বি, দ্বৈত সত্তা। ওকে, এবার চলে আসি 3 নাম্বার, নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়? তোমরা স্ক্রিনে স্লাইডটা আসার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ আমি খুব দ্রুত স্কিপ করে যাইতেছি। তো বলছে নিম্নের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়? তো লেনদেনের বৈশিষ্ট্য নয় কি? অর্থের মূল্যে পরিমাপযোগ্য, এটা তো অবশ্যই বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন, এটাও বৈশিষ্ট্য। কমপক্ষে দুটি পক্ষ জড়িত, এটাও বৈশিষ্ট্য। সম্পত্তির আদান প্রদান, এটা বৈশিষ্ট্য না, কারণ লেনদেন হইতে হলে যে সময় সম্পত্তির আদান প্রদান হইতে হবে তা না। তারপর বলছে অবচয় কুঋণ লেনদেনগুলোতে কোন শ্রেণী বিভাগ পরিলক্ষিত হয়? অবচয় কুঋণ, এগুলো কি? অদৃশ্যমান ও আন্ত লেনদেন। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার। এটা এক পক্ষে অদৃশ্যমান লেনদেন, আবার এক পক্ষে কি? আন্ত লেনদেন। তাহলে অ্যান্সার হবে 4-এর বি। এবার হচ্ছে 5 নাম্বার, বলছে নিম্নের কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? অভ্যন্তরীণ কি কি? দেখো, কর্মচারীদের সেবা গ্রহণ, দায় পরিশোধ, দুইটাই আমার কি বহি লেনদেন। সেবা প্রদান, এটাও বহি লেনদেন। খরচসম পরিশোধ, এটাও বহি না, কোনোটি নয়। অ্যান্সার হবে কোনোটি নয়। 6 নম্বর বলছে অবশ্যই একটি কি? দৃশ্যমান লেনদেন না, অদৃশ্যমান লেনদেন। হ্যাঁ অবশ্যই, অবশ্যই একটা অদৃশ্যমান লেনদেন, অনগদ। তাহলে অ্যান্সার হবে বি প্লাস সি। বি প্লাস সি কোথায় দেওয়া আছে? ডি নাম্বারে দেওয়া আছে। তাহলে 6-এর ডি। স্ক্রিনশট নিয়ে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপর চলে আসো 7 নাম্বার, লেনদেন হওয়ার শর্ত হলো কি? দৃশ্যমানতা না, লেনদেন হওয়ার শর্ত দৃশ্যমানতা না, অদৃশ্য হতে পারে। মালিকানা সত্ত্বের পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের আদান প্রদান। অর্থের আদান প্রদান হইতেই হবে লেনদেন হলে, এরকম কোনো কথা আছে না? বাকি তো হইতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? আর্থিক অবস্থার পরিবর্তন, 7-এর সি। তারপর আমি বলতেছি, কেউ যদি আমার অ্যান্সার শুনতে মিস্টেক করে ফেলো, টেনশন করার কোনো কারণ নাই, আমাদের অ্যান্সার পরে দেওয়া থাকবে, স্ক্রিনশট তোমরা নিয়ে নিবা, ঠিক আছে?
কোন লেনদেনটির ফলে ব্যবসার আর্থিক অবস্থার গুণগত পরিবর্তন হয়? গুণগত পরিবর্তনের কথা আমাদের মনে আছে, এক পাশের পরিবর্তন। ওকে, এক পাশের পরিবর্তন। তাহলে ধারের সরঞ্জাম ক্রয়, এটা দুই পাশে পরিবর্তন, দুই পাশে পরিবর্তন হবে। কি? সম্পদ বৃদ্ধি পাবে, দায় বৃদ্ধি পাবে। 3 বছরের জন্য বীমা পলিসি ক্রয়, এইটা দেখো এক পাশে পরিবর্তন হবে। বীমা পলিসি ক্রয় 3 বছরের জন্য, তার মানে কি অগ্রিম বীমা। অগ্রিম বীমা আর কি এক প্রকার সম্পদ। তো বীমা পলিসি ক্রয় করতে কি আমার নগদ টাকা ব্যয় হয়েছে, তাহলে অগ্রিম বীমা সম্পদ, নগদ টাকা কি সম্পদ। একদিক দিয়ে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং আরেক দিক দিয়ে সম্পদ কমে গেছে, তাহলে এটা সম্পদে শুধু কি ইফেক্ট করছে বা প্রভাবিত করছে। এই কারণে এটা কি গুণগত পরিবর্তন বা আমার কাঠামোগত পরিবর্তন বলে। বাকি অন্যান্য পয়েন্টগুলো তোমরা একটু বাসায় ভেবে নিবা, দেখবা যে সব দুই পাশে ইফেক্ট করছে, শুধুমাত্র এই একটা লেনদেনই বি নাম্বার যেটা আমার এক পাশে ইফেক্ট করছে। ওকে, চলে যাই 9 নম্বরে। হচ্ছে কোনটি আর্থিক অবস্থার গুণগত পরিবর্তন? গুণগত মানে কি, ওই যে এক পাশে পরিবর্তন করবে। সম্পদ এবং দায় ও ইকুইটির মোট মূল্যে পরিবর্তন হওয়া, না মোট মূল্যে পরিবর্তন হবে না। গুণগত পরিবর্তন মানে কি, এক পাশে পরিবর্তন হবে এবং কোনো মূল্যের পরিবর্তন হবে না। বলছে সম্পদ, দায় ও ইকুইটির যে কোনোটি সমপরিমাণে বৃদ্ধি ও হ্রাস পাওয়া, এইটাই হবে। ঠিক আছে, সম্পদ এবং দায় ও ইকুইটির যে কোনো একটি বা যে কোনোটির সমপরিমাণে বৃদ্ধি এবং হ্রাস পাওয়া। সমপরিমাণটাকে একবার বাড়বে একবার কমবে, তারপর তাহলে এটার অ্যান্সার হবে বি। তো বলছে কোনটি আর্থিক অবস্থার পরিমাণগত পরিবর্তন? পরিমাণগত মানে কি, দুই পাশে পরিবর্তন হবে, তাহলে সম্পদ, দায় এবং ইকুইটির মোট মূল্যে পরিবর্তন হওয়া, এইটাই হবে অ্যান্সার। মোট মূল্যে কি পরিবর্তন হলো মানে কি, আমার পরিমাণগত পরিবর্তন। তাহলে চলে আসি আমরা 11 নম্বরে। সরি, এর আগে আমাদের অ্যান্সার চলে আসছে, সবাই একটু অ্যান্সারের স্ক্রিনশটটা নিয়ে নাও। আচ্ছা, চলে যাই আমরা নেক্সট স্লাইডে। 11 নম্বরে বলছে কোনটি সঠিক নয়? আধুনিক হিসাব বিজ্ঞান অবদান ভিত্তির উপর প্রতিষ্ঠিত, এটাই তো ভুল। কারণ আধুনিক হিসাব বিজ্ঞান আমরা কি শিখছি, বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তাহলে পরের অপশনগুলো আমাদের আর পড়া লাগলো না, আমরা অ্যান্সার পেয়ে গেছি 11 এ। এরপর চলে আসি 12 নম্বর। লেনদেনের আবিধানিক অর্থ কি হচ্ছে? গ্রহণ ও দান, আদান প্রদান, দাতা ও গ্রহীতা। না, দাতা গ্রহীতা না, দাতা গ্রহীতা হচ্ছে ডেবিট ক্রেডিট। গ্রহণ ও দান বা আদান প্রদান, তাহলে এ প্লাস বি। অ্যান্সার অপশনটা কোথায় আছে? ডি নাম্বারে। তাহলে 12 অ্যান্সার হবে ডি নাম্বারে। এরপর 13তে চলে আসি, পরিমাণগত পরিবর্তনের উদাহরণ কোনটি? পরিমাণগত পরিবর্তনের উদাহরণ মানে কি, দুই পাশে পরিবর্তন করবে। নগদ 5 লাখ টাকার জমি ক্রয়, জমি আমার এক প্রকার সম্পদ, নগদ আমার এক প্রকার সম্পদ। সম্পদ এক পাশে বৃদ্ধি পেয়েছে, এক পাশে কমে গেছে, তাহলে এটা কি আমার গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তারপর হচ্ছে দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তি, দেনাদারের কাছ থেকে টাকা প্রাপ্তি, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট, এটাও আমার সম্পদে শুধু ইফেক্ট করছে, তাহলে এটাও কি আমার গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তারপর হচ্ছে ধারের যন্ত্রপাতি ক্রয় 2 লাখ টাকা, যন্ত্রপাতি যদি আমি বাকিতে ক্রয় করি তাহলে যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি পাবে এবং পাওনাদার বৃদ্ধি পাবে, তাহলে এটা কি আমার দুই পাশে ইফেক্ট করলো, সুতরাং এটা আমার কি পরিমাণগত বা নিট পরিবর্তন। স্যার কি একটু জোরে বুঝাইতেছে তাই না? হ্যাঁ, একটু প্রেশার নিয়ে তাড়াতাড়ি পড়তে হবে, কারণ লেনদেন চ্যাপ্টারটা অনেক বড়, ক্লাসটা আবার বেশি বড় হয়ে গেলে অনেকের কাছে বোরিং লাগবে। ঠিক আছে, আমরা বলছিলাম 40 মিনিট ক্লাস নেব, কিন্তু 40 মিনিট না, মোটামুটি 1.5 ঘন্টা হইতে যাইতেছে। ওকে, তাহলে 13 অ্যান্সার কত হবে? সি। এরপর বলছে প্রতিটি লেনদেন প্রভাবিত করে উদ্বৃত্তপত্রকে, হিসাব সমীকরণকে, আর্থিক অবস্থাকে, সবগুলি সঠিক, কোনোটি না। অ্যান্সার হবে সবগুলি সঠিক, কারণ উদ্বৃত্তপত্র মানে কি আর্থিক অবস্থার বিবরণী, আর হিসাব সমীকরণকে তো মাস্ট বি অবশ্যই কি প্রভাবিত করবে, আর আর্থিক অবস্থা মানে কি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। অ্যান্সার হবে সবগুলো। এরপর চলে আসে 15 নাম্বার। নগদান ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ করা হবে যখন, কখন বলো তো? নগদান ভিত্তিতে আয় কখন আমরা লিপিবদ্ধ করব? যখন নগদ গ্রহণ করা হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে সি নাম্বার। এবার হচ্ছে নগদান ভিত্তি অনুযায়ী ব্যয় তখনই লিপিবদ্ধ করা হবে কখন? যখন আমরা কি নগদ প্রদান করব। আমি ব্যয় হয়েছে, আমি ধরো পণ্য কিনছি কিন্তু টাকা দিইনি, আমি ব্যয় ধরবো না যদি আমি নগদান ভিত্তিতে হিসেব রাখি। ঠিক আছে, যখন নগদ টাকা দিব তখনই কি আমার ব্যয় হবে, তাহলে 16 হবে সি। এরপরে 17, বকেয়া ভিত্তি অনুযায়ী আয় তখনই লিপিবদ্ধ করে যখন, হ্যাঁ বকেয়া ভিত্তি অনুযায়ী আমি টাকা পাই আর না পাই, আয় যদি আমার অর্জিত হয়, আয় অর্জন করে নিতে হয়, আয়টাকে কি করে নিতে হয়? অর্জন করে নিতে হয়, তাহলে 17 বি। এবার বলছে বকেয়া ভিত্তি অনুযায়ী খরচ তখন লিপিবদ্ধ করা হবে যখন খরচ, আমার খরচ সংগঠিত হয়েছে, টাকা দিই বা না দিই, খরচ কি হয়? সংগঠিত হয়। ঠিক আছে, তাহলে 18 হবে ডি। এরপরে 19, প্রতিটি লেনদেনে জড়িত পক্ষের সংখ্যা কমপক্ষে কতজন থাকবে? 2টি, 2-এর অধিকও থাকতে পারে, কিন্তু কমপক্ষে এখানে যেহেতু বলছে তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, 2টি। এরপর আসো আন্তঃলেনদেনের একটি উদাহরণ হলো একটি সম্পত্তি ক্রয়, না এটা বহির্লেনদেন, একটি দায় পরিশোধ, বহির্লেনদেন, সেবা সোমবার ব্যবহৃত হয়, তাহলে 20-এর কত হবে? ডি। সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ।
তারপরে 21 নাম্বার, এটা অভ্যন্তরীণ হবে। অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ কি? অফিস মনিয়ারি ব্যবহার, অবচয়, খুচরা ক্যাশিয়ারকে প্রদান, আসবাবপত্র ক্রয়। এটা অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ নয় বলছে, তার মানে কি বাহ্যিক লেনদেন। অফিস মনিয়ারি ব্যবহার, এটা কি অভ্যন্তরীণ লেনদেন। বি নাম্বারটা কি? অবচয়, এটা অভ্যন্তরীণ লেনদেন। খুচরা ক্যাশিয়ারকে প্রদান, এটাও অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন নয় বলছে, তাহলে আসবাবপত্র ক্রয়, এটা বহি লেনদেন। তাহলে 21-এর অ্যান্সার হবে ডি। এবার চলে আসি আমরা 22-এ। নিচের কোনগুলো অদৃশ্যমান লেনদেন? অদৃশ্যমান লেনদেন দেখা যায় না। শেয়ার বা ঋণপত্রের বাট্টাগুলো আমার কি কখনো দেখা যায় না। প্রাথমিক খরচ, এটাও দেখা যায় না। সম্পত্তির অবচয় দেখা যায় না, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার, 22-এর ডি। এরপরে চলে আসি 23, গ্যাপ দ্বারা সমর্থিত হিসাব বিজ্ঞানের ভিত্তি। গ্যাপ কোন ভিত্তি সমর্থন করে? বকেয়া ভিত্তি, তাহলে 23-এর অ্যান্সার হবে ডি। ওকে, আচ্ছা, আমাদের এমসিকিউ পার্ট শেষ। আমরা এমসিকিউতে তাহলে কি কি শিখলাম আজকে? লেনদেনের প্রথমে বিস্তারিত আলোচনা শিখছি। যার যে কোশ্চেন আছে কোশ্চেন অবশ্যই কমেন্টে করবো, আমরা রিপ্লাই দিয়ে দিব। এরপর আমরা লেনদেন চ্যাপ্টার থেকে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে বিগত বছরে কি কি কোশ্চেন এমসিকিউ আসছে এটা আমরা দেখছি। এরপর আমরা প্র্যাকটিস করছি কিছু ফিনিক্সের শিট থেকে, এক্সট্রা প্র্যাকটিস। এরপর আমরা এখন আসবো রিটেন। ঠিক আছে, আমরা একটা চ্যাপ্টারের পিছনে দেখো কত ইফোর্ট দিচ্ছি। অনেকে আছে লেনদেন, হিসাব সমীকরণ, হিসাব দ্রুতের মধ্যে ফার্স্ট চ্যাপ্টারে একদিনে শেষ। চ্যাপ্টার 1, লেকচার 1, চ্যাপ্টার 1। কিন্তু না, আমরা লেকচার 1কে অনেকভাবে ভেঙে 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 করাচ্ছি। ঠিক আছে, চ্যাপ্টার 1কে অনেক কয়টা লেকচারে, চ্যাপ্টার 1-এ তোমরা কমপক্ষে 5টা লেকচার পাবা, কমপক্ষে, উর্ধে 6টাও পাইতে পারো। ঠিক আছে, আর অনেকে আছে মানে চ্যাপ্টার 1কে একটা লেকচারে সীমাবদ্ধ করে, একটা লেকচারে সীমাবদ্ধ করে রাখলে তুমি টপিকগুলো বুঝতে পারবে না, কোন কোন টপিক থেকে কি কিভাবে কোশ্চেন আসছে। একবার ঢালাওভাবে কোশ্চেন দেওয়া থাকলে বুঝতে পারবে। আর তোমরা গত ক্লাসে কি শিখছো? যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক আলোচনা থেকে কি কি কোশ্চেন আসছে আমরা পড়ছি, প্র্যাকটিস করছি, এবং রিটেন কি কি আসতে পারে। আজকে লেনদেন শিখলাম। এরপরে আমরা কি পরবর্তী আমাদের যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী, কোর্স আউটলাইন অনুযায়ী যা আছে, সম্ভবত হিসাব এবং দ্রুতের বা দাখিলা পদ্ধতি আছে, এই দুটো আমরা কি করবো? শেষ করব। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিয়েছো সবাই। এখন আসো রিটেন পার্টের জন্য আমরা কি কি করবো। রিটেন অংশের জন্য দেখো, লেনদেন কাকে বলে? আমরা প্রথমেই পড়ছি এটা। লেনদেন কাকে বলে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে সকল ঘটনা ব্যবসায়ীর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলে? লেনদেন বলে। ওকে, ক নম্বরের জন্য যদি আসে তোমরা এটা পড়ে নেবা। ঘটনা কত প্রকার ও কি কি? ঘটনা 2 প্রকার, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। আমরা অনেক ছোট থেকে এটা পড়ছি। আর্থিক ঘটনা কি? অর্থের সাথে সংশ্লিষ্টতা আছে তাকে বলে আর্থিক ঘটনা। আর অনার্থিক ঘটনা অর্থের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, তাকে বলা হয় অনার্থিক ঘটনা। এরপরে 3 নম্বর, দ্বৈত সত্তা বলতে কি বোঝায়? এটা তোমাদের 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নের জন্য আসতে পারে, বিশ্লেষণাত্মক প্রশ্নের জন্য রিটেনে। যে দ্বৈত সত্তা বলতে বুঝায়, এটা বুঝায় না, ওটা হবে বুঝায়, প্রতিটি লেনদেন কমপক্ষে 2টি পক্ষ জড়িত থাকবে, এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা কি করবে? প্রদান করবে। ঠিক আছে, সুবিধা গ্রহণকারী পক্ষকে বলা হয় ডেবিট, সুবিধা প্রদানকারী পক্ষকে বলা হয় ক্রেডিট। এইটাই কি লেনদেনের দ্বৈত সত্তা। এবার 4 নম্বরে বলছে কারবারি বা ব্যবসায়ী লেনদেন কাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগঠিত লেনদেনকে কারবারি লেনদেন বা ব্যবসায়িক লেনদেন বলে। মানে আমি টার্গেট রাখবো মুনাফা অর্জনের জন্য আমি যে লেনদেন করবো এটা কি আমার ব্যবসায়িক লেনদেন বা কারবারি লেনদেন, পণ্য ক্রয় বা পণ্য বিক্রয়। এরপরে চলে আসো 5 নম্বর, অভ্যন্তরীণ বা আন্তঃলেনদেন কাকে বলে? একটি ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত লেনদেনকে অভ্যন্তরীণ বা আন্তঃলেনদেন বলে। যেমন অবচয়, অবলোকন আমরা তো পড়ছি, সম্ভার ব্যবহৃত হয়, ভালো করে একটু তোমরা বাসায় পড়ে নেবা। তারপর বলছে লেনদেনের কয়েকটি বৈশিষ্ট্য লিখে। বৈশিষ্ট্যগুলো কি কি? অর্থের অঙ্গে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দৃশ্যমানতা, দ্বৈত সত্তা, হিসাব সমীকরণ, প্রভাব বিস্তার, এগুলো লেনদেনের বৈশিষ্ট্য। শীটের প্রথম দিকে এগুলো তোমরা পাবা। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দেওয়া আছে, এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবা। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে রাখা এখনই। এটা তোমরা অনেক জায়গায় পাবা না, কিন্তু আমাদের শিটে অ্যাড করা আছে, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আচ্ছা, বলছে বকেয়া ভিত্তি ও নগদান ভিত্তির ভিতরে পার্থক্য। লেনদেনের আমরা যদি বকেয়া ভিত্তি আর নগদান ভিত্তি পড়লাম, এটা কিন্তু তোমাদের পার্থক্য যদি রিটেন পরীক্ষা হয় আসতে পারে। অলরেডি তোমরা দেখবা জগন্নাথে কিন্তু এই কোশ্চেনটা একবার আসছিল, মানে রিটেন পরীক্ষা। হ্যাঁ, জগন্নাথে এই কোশ্চেনটা আসছিল। তো বকেয়া ভিত্তিটা কি? লেনদেন সংগঠিত হওয়া মাত্র এই পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। আর নগদান ভিত্তি হচ্ছে নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান হলে কেবলমাত্র লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে। আর আয় বাবদ নগদ টাকা পাওয়া যাক বা না যাক, আয় অর্জিত হলে এই পদ্ধতিতে লিপিবদ্ধ করা হবে। আর আয় বাবদ যখন শুধুমাত্র নগদ টাকা পাওয়া যাবে তখনই কেবল লেনদেন হিসেবে নগদান ভিত্তিতে লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, বকেয়া ভিত্তির উদাহরণ হচ্ছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য বিক্রয়। নগদান ভিত্তির উদাহরণ হচ্ছে ধারে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়। আর বকেয়া ভিত্তিটার কি? আমার প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা যায়,
আর নগদান ভিত্তিতে প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করা যায় না। বকেয়া ভিত্তি কি? আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি ধরায় বকেয়া ভিত্তি, আর আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি না নগদান ভিত্তি। ঠিক আছে, এরপর আসো দৃশ্যমান ও অদৃশ্যমান লেনদেনের মধ্যে পার্থক্য। দৃশ্যমান লেনদেন মানে কি? সরাসরি দেখা যায় বা দৃষ্টিগোচর হয়। আর অদৃশ্যমান লেনদেন মানে কি? সরাসরি দেখা যায় না। উদাহরণ দিয়ে দিচ্ছে পণ্য ক্রয়, পণ্য বিক্রি, অবচয়, অবলোকন। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের আজকে লেনদেন চ্যাপ্টার শেষ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবা। আর আমাদের এর চেয়েও অ্যাডভান্স লেভেলের কোনো কিছু জানার আগ্রহ থাকলে বা শিট বা স্লাইড কেউ চাইতে চাও বা কেউ যদি পার্সোনালি পড়তে চাও প্রাইভেট কেয়ারের মতো, ফিনিক্স এটা কোনো কোচিং সার্ভিস দিতেছে না, এটা হচ্ছে প্রাইভেট কেয়ার সার্ভিস দিচ্ছি আমরা। পার্সোনালি কেউ যদি প্রাইভেট কেয়ার পড়তে চাও অবশ্যই আমাদের প্রিমিয়াম ব্যাচে তোমরা অ্যাড হও। আমরা বলবো অবশ্যই প্রিমিয়াম ব্যাচে অ্যাড হও। লাভ ছাড়া তোমাদের কোনো ক্ষতি হবে না, এক কথাই উত্তর, লাভ ছাড়া তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম জায়গায় তোমরা দেখতেছো কি শিটগুলো মানদাতা বা গতানুগতিক লেভেলের, কিন্তু আমাদের শিটগুলো অনেক ইনফরমেশন আছে যেটা অনেক বাইরে থেকে কালেক্ট করা হয়েছে, প্লাস শিটে আমরা কি করছি, রিটেন যুক্ত করছি। ঠিক আছে, আমি ফিনিক্স শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি ছিলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাহিদ, তোমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় BBA অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস। ওকে, আল্লাহ হাফেজ।